সেদিন অন্ধকারটা ঠিক যেন জমাট বাঁধা কালির মতো ছিল, যা গিলে খাচ্ছিল বীরভূমের সেই প্রান্তিক গ্রাম নিশি নামচাকে। আকাশটাকে দেখে সেদিন মনে হচ্ছিল অনেক বেশি নিচু হয়ে নেমে এসেছে মাটির কাছাকাছি। কোনো নক্ষত্র নেই, কোনো চাঁদের চিহ্নটুকু নেই, শুধু এক জমাটবদ্ধ আদিম অন্ধকার থমথম করছে প্রতিটি বাঁশঝাড়ে, প্রতিটি প্রাচীন আম বাগানের অন্তরালে। বাতাসের গতিপথ আজ বড় বিচিত্র। সাধারণত গ্রামের রাতে বাতাসে আসে ভিজে ঘাস কিংবা গোয়াল ঘরের খড় বিচালির গন্ধ, কিন্তু সেদিন বাতাসের গন্ধটা কেমন যেন বদলে গেছিল। সোঁদা মাটির বদলে আমার নাকে আসছিল কাঁচা রক্তের উগ্র তামাটে গন্ধ। নিস্তব্ধতা সেখানে কবরের মতো শান্ত নয়, বরং তা হিংস্র জানোয়ারের উৎপেতে থাকার মতো ভয়ঙ্কর। কোনো ঝিঝি পোকার ডাক নেই, কোনো কুকুরের ডাক শোনা যাচ্ছে না, যেন প্রকৃতির প্রতিটি প্রাণী বুঝতে পেরেছে সেদিন সেই অন্ধকারে কোনো অশুভ অপশক্তির পদধ্বনি ধ্বনিত হচ্ছে। হঠাৎ সেই নিস্তব্ধতা চুরমার হয়ে গেল এক গগন বিদারী আর্তনাদে। সেই চিৎকার কোনো সাধারণ মানুষের কান্নার মতো নয়, বরং তা যেন কোনো আত্মিক যন্ত্রণার শেষ বহিঃপ্রকাশ। গ্রামের শেষ প্রান্তে গোবিন্দ দাসের খড়ের চালের বাড়ি। সেই বাড়ির মাটির দেওয়ালে এখন অন্ধকারের দীর্ঘ ছায়া নাচছে। ভেতর থেকে কপাট ভাঙার শব্দ আসছে, মরমর করে ভেঙে পড়ছে কাঁচা কাঠের হুড়কো। তার একটু পরে অন্ধকার ফুঁড়ে বেরিয়ে এলো একটা ছায়া। মানুষ, হ্যাঁ মানুষই তো, কিন্তু হাঁটার ভঙ্গিটা অদ্ভুত, বাঁকা, অস্বাভাবিকভাবে দেহটা দুমড়ে মুচড়ে গেছে, যেন শরীরের হাড়গুলো সব ভেতর থেকে কেউ মোটকে দিয়েছে। লোকটার চলনে কোনো মানুষের ভারসাম্য নেই, আছে কেবল এক পৈশাচিক জড়তা। লোকটার মুখ থেকে লালা ঝরছে, আর সেই লালার রং টকটকে লাল। সেই লালা থমথম করে ঝরে পড়ছে তার উদম বুকে, চটচটে রক্ত ভেজা তরল। রক্ত চাই, আমার রক্ত চাই, গরম আর তাজা রক্ত চাই আমার। গোবিন্দর স্ত্রী সরলা পাগলের মতো ছুটছিল উঠোন দিয়ে, আর বলে যাচ্ছিল, বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও, আমার স্বামী হিংস্র পশুর মতো করছে, কে কোথায় আছো, দয়া করে বাঁচাও আমায়, ও আমায় মেরে ফেলবে গো, বাঁচাও, আমায় বাঁচাও। তার অবিন্যস্ত চুল, পরনের শাড়ি ছিঁড়ে ফালা ফালা, সে হাঁপাচ্ছে, তার ফুসফুস ফেটে আর্তনাদ বেরোতে চাইছে, কিন্তু একটা সময় পর তীব্র আতঙ্কে আর তার গলা দিয়ে কোনো স্বর বেরোয় না। পেছনে তার নিজের স্বামী গোবিন্দ, কিন্তু গোবিন্দর চোখে আজ চেনা চাহনি নেই। সেই যে চাহনি দিয়ে সে সরলার দিকে তাকাতো, সেই সোহাগ বা মায়া তখন কর্পূরের মতো উবে গেছে। সেখানে জ্বলছে এক আদিম পাশবিক ক্ষুধা, এক অনির্বাণ তৃষ্ণা, যা কেবল রক্ত আর কাঁচা মাংসে মেটে। সরলা উঠোনের মাঝখানে হোঁচট খেয়ে পড়ে গেল। ধুলো আর কাদা মাখা হাতে সে নিজেকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলো পিছন দিকে, কিন্তু জমদূতের মতো গোবিন্দ তখন তার পেছনেই দাঁড়িয়ে। গোবিন্দর মুখটা এখন কোনো মানুষের মুখ নয়,
চোয়ালটা ঝুলে পড়েছে অনেক নিচে, দাঁতগুলো যেন অস্বাভাবিক বড় আর ধারালো হয়ে উঠেছে অন্ধকারে। সরলা কাঁদতে কাঁদতে হাত জোর করে বলে, ওগো ওগো দোহাই তোমায়, এসব তুমি কি করছো? আমি তোমার সরলা, তোমার বউ। তুমি তুমি আমার দিকে ওভাবে কেন তাকাচ্ছ? কি হয়েছে তোমার? তুমি কি পাগল হয়ে গেছো? কি হয়েছে? কে সরলা? কে আমার বউ? আমি শুধু এটাই জানি যে তুই আমার আর তোর ওই গরম রক্ত আর মোলায়েম মাংস দেখে আমি আমার লালা আটকাতে পারছি না। খাবো তোকে এখন আমি, তোর ওই রক্ত আর মাংস প্রাণ ভরে খাবো। আমি আর অপেক্ষা করতে পারছি না। এই বলে সে এক লাফে সরলার উপর গিয়ে পড়ল। কোনো কথা নেই, কোনো আকুতি নেই, কোনো পূর্ব স্মৃতির লেশ মাত্র নেই। গোবিন্দ সরাসরি তার দাঁত বসিয়ে দিল সরলার ঘাড়ের নরম মাংসে। সরলার চিৎকার বেরোনোর আগেই কণ্ঠনালী ছিঁড়ে এলো গোবিন্দর মুখে। গরম রক্ত ফিনকি দিয়ে ছিটকে উঠল গোবিন্দর সারা মুখে। তার চোখে মুখে এক বৈশাসিক তৃপ্তির হাসি ফুটে উঠল। সে চিবোতে লাগলো সেই কাঁচা মাংস, কাঁচা চামড়া আর পেশি দাঁতে ছিঁড়ে ফেলার সেই বীভৎস শব্দ নিস্তব্ধ রাতে প্রতিধ্বনিত হতে লাগলো। সরলার দেহটা কয়েকবার ছটফট করে নিথর হয়ে গেল, কিন্তু গোবিন্দ থামল না। পাশবিক তৃপ্তিতে গোবিন্দ গোঙাতে শুরু করল। মানুষের গলার স্বর বদলে গিয়ে এখন তা কোনো আদিম সাপদের গর্জন হয়ে উঠেছে। সে তার নিজের স্ত্রীর হাতের কবজিটা মড় করে চিবিয়ে ছিঁড়ে নিল। হাড় ভাঙার শব্দটা শুনলে শির দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। সে চুষে চুষে খাচ্ছে সেই হাড়ের মজ্জা। চারিদিকে তখন আরো কিছু ছায়া নড়াচড়া করছে। গ্রামের প্রতিটি বাড়ি থেকে এখন অভিশপ্ত আর্তনাদ আর হাড় ভাঙার শব্দ ভেসে আসছে। প্রতিবেশীরাও সাহায্য করতে আসছে না, কেউ কাউকে বাঁচাতে আসছে না, বরং তারাও একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ছে। নিস্তব্ধ গ্রামটা এখন একটা বিশাল বড় কসাইখানায় পরিণত হয়েছে। বাঁশঝাড়ের ওপাশ থেকে বেরিয়ে এলো নীলুতেলি। তার নিজেরই দুই হাতের আঙুলগুলো নেই। সে যেন এক ঘোরগ্রস্তের মতো নিজের আঙুলগুলো নিজেই চিবোচ্ছে। টপ টপ করে রক্ত পড়ছে মাটি মিশে কালচে হয়ে যাওয়া ঘাসের উপর। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার সামনের অন্ধকার পথের দিকে, যেন খুঁজছে আরো কিছু নরম মাংস। খিদে খিদে আমার খিদে, আরো রক্ত চাই, আরো মাংস চাই। কোথায় কোথায় আছে রক্ত, মাংস কোথায়? ওদিকে হারু নাপিতের উঠোনে এক নারকীয় দৃশ্য। হারু তার নিজের বুড়ো মায়ের পিঠের চামড়া খুবলে নিচ্ছে নখ দিয়ে, আর সে বলছে, কি অপূর্ব, কি অপূর্ব! বুড়ি মা আর্তনাদ করার শক্তিটুকুও হারিয়ে ফেলেছে। কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে নিজের সন্তানের দিকে। কোনো আক্রোশ নেই সেখানে, নেই কোনো পুরনো শত্রুতা বা বিবাদ। আছে শুধু এক অসহ্য অপ্রতিরোধ্য খিদে, নিজের স্বজাতির মাংস খাওয়ার এক দুর্নিবার আকাঙ্ক্ষা।
এই ক্ষুধা যেন বাতাসের মতো ছড়িয়ে পড়েছে পুরো নিশি নামচায়। মানুষ এখানে শিকারী, আবার মানুষই এখানে শিকার। যারা একটু আগেও সুস্থ ছিল তারাও হঠাৎ করে নিজেদের শরীরের মাংস কামড়াতে শুরু করেছে। কেউ নিজের জিভ ছিঁড়ে ফেলছে দাঁত দিয়ে, কেউ বা হাতের পেশি খুবলে নিচ্ছে। রক্তে ভিজে সপ করছে গ্রামের মেঠো পথ। অন্ধকার যেন আরো গাঢ় হচ্ছে এই রক্তের গন্ধে। গ্রামের মন্দিরের চাতালে বসে একজন যুবক নিজের পা কামড়ে খুবলে খাচ্ছে। তার চোখে কোনো ব্যথা নেই, আছে এক অবর্ণনীয় আনন্দ। সে যেন পরম তৃপ্তিতে নিজেরই শরীরের অংশ ভোগ করছে। মানুষের সভ্যতা, সংস্কৃতি, ভালোবাসা সব ধুয়ে মুছে সাফ হয়ে গেছে এক নিমেষে। পড়ে আছে কেবল কিছু মাংসাশী কঙ্কাল আর তাদের আদিম পৈশাচিক প্রবৃত্তি। গোবিন্দ এখন সরলার পেটের নাড়ি ভুড়ি নিয়ে টানা হ্যাচড়া করছে। তার নখগুলো যেন চিমটের মতো ধারালো হয়ে উঠেছে। সে এক খাবলায় যকৃতটা বের করে এনে কামড় দিল। কাঁচা মাংসের আঁশটে গন্ধে পুরো উঠোনটা ভরে গেছে। গোবিন্দর গোঙানি এখন আরো তীব্র। সে একা নয়, অন্ধকারের আড়াল থেকে আরো দুটি ছায়া এগিয়ে এলো সরলা লাশের দিকে। তারাও কি গ্রামের লোক? চেনা যাচ্ছে না। তাদের মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে, গায়ের চামড়া পচে গলে ঝুলে পড়ছে। তারা ভাগ বসাতে চায় এই শিকারে। গোবিন্দ গর্জন করে উঠল নিজের শিকার রক্ষা করার জন্য। খবরদার, খবরদার! আমার খাবারে যদি কেউ ভাগ বসাতে আসে বা বসানোর চেষ্টা করে তাহলে আমি কিন্তু তাকে শেষ করে দেব। শুরু হলো এক পৈশাচিক লড়াই। লাশের ওপর দাঁড়িয়ে মানুষ রূপী দানবদের লড়াই। তারা একে অপরের ঘাড় কামড়ে ধরছে, মাংস খুবলে নিচ্ছে। গ্রামের ও মাথা থেকে এই মাথা পর্যন্ত কি বলে এক দৃশ্য। কোথাও কোনো প্রদীপ ঝুলছে না, কোনো আলো নেই। কেবল অন্ধকারের ভেতর থেকে ভেসে আসছে দাঁতে দাঁত ঘষার শব্দ। হাড় মুটকে যাওয়ার আওয়াজ আর মানুষের গোঙানি। বাতাসে সেই রক্তের গন্ধ এখন আরো ঘন হয়েছে। যেন ওই পুরো গ্রামটাই একটা রক্তের সমুদ্রের উপর ভাসছে। নিশি নামচা গ্রামের নামটা আজ সার্থক হয়েছে। নিশি এখানে সত্যি নেমে এসেছে, আর সেই নিশি মানুষের ভেতরের রাক্ষসটাকে জাগিয়ে দিয়েছে। যারা মরে গেছে তারা বেঁচে গেছে, কিন্তু যারা এখনো বেঁচে আছে তারা প্রতি মুহূর্তে নিজেদের নরক দর্শন করছে। নিজের দাঁত যখন নিজেরই মাংসের আস্বাদ পায়, সেই বিভীষিকা বর্ণনার অতীত। গ্রামের বড় রাস্তার মোড়ে শিব মন্দিরের সামনে পড়ে আছে এক দম্পতি। তারা একে অপরকে জড়িয়ে ধরে আছে মৃত অবস্থায় নয়, বরং একে অপরের শরীর কামড়ে ছিঁড়ে ফেলার ভঙ্গিতে। স্ত্রীর দাঁত গেঁথে আছে স্বামীর গলায়, আর স্বামীর আঙুলগুলো আমূল ঢুকে আছে স্ত্রীর চোখের কোটরে। এই বিভৎস প্রেমের শেষ পরিণতি যেন এই আদিম খিদে। কারো কোনো হিতাহিত জ্ঞান নেই। গ্রামের কুয়োতলায় স্তূপ হয়ে পড়ে আছে কয়েকটা দেহ। তাদের শরীরে কোনো কাপড় নেই, নেই কোনো লজ্জা। তারা কেবল খুবলে খাওয়া মাংসের স্তূপ। একটা 16-17 বছরের ছেলে ধীর লয়ে তার মৃত বাবার শরীরের ওপর বসে। তারপর তার দাঁত দিয়ে সে বাবার হাতের আঙুল চিবোনোর চেষ্টা করতে শুরু করে। এই নিষ্পাপ ছেলেটিও আজ এই অভিশপ্ত মরকের শিকার। নিশি নামচার এই অন্ধকার রাত যেন শেষ হতে চাইছে না। সময়ের চাকা থমকে গেছে এই পৈশাচিক উল্লাসের মাঝে।
বাতাসের দীর্ঘশ্বাসে কেবল কান পাতলে শোনা যাচ্ছে সেই এক বৈশাচিক মন্ত্র, ক্ষুধা ক্ষুধা আর ক্ষুধা। এই মরক কোনো শরীরই অসুখ নয়, এ যেন এক অভিশাপ যা গ্রামের মানুষের রক্তকে বিষাক্ত করে দিয়েছে। তারা নিজেদের মানুষ হিসেবে ভুলে গেছে, তারা এখন কেবল একতাল ক্ষুধার্ত মাংস। গোবিন্দ দাসের উঠোনে এখন কেবল হাড়ের স্তূপ পড়ে আছে। গোবিন্দর নিজের শরীরও এখন জখম, অন্য নরভুকদের কামড়ে তার পিঠের মাংস ঝুলছে, কিন্তু তার ভ্রুক্ষেপ নেই। সে আবার অন্ধকারের দিকে পা বাড়ালো। নতুন কোনো শিকার, নতুন কোনো নর মাংসের খোঁজে। এই অন্ধকারের কোনো শেষ নেই, এই ক্ষুধার কোনো তৃপ্তি নেই। কেবল রয়ে গেল বীরভূমের এই প্রান্তে এক জনশূন্য রক্ত স্নাত গ্রামের হাহাকার, যেখানে মানুষ নিজেই নিজেকে গ্রাস করে ফেলেছে। পুরো গ্রাম রীতিমতো উধাও হয়ে যায় এভাবে। ঠাকুরমশাইয়ের কণ্ঠে নিশিনামচা গ্রামের সেই রক্তস্নাত বীভৎস দৃশ্যটি যখন চরমে, ঠিক তখনই যেন একটা হাত আমার হাত চেপে ধরল। সেই কাঁচা রক্তের উগ্র গন্ধ আর হাড় ভাঙার পৈশাচিক শব্দগুলো হঠাৎ করে মিলিয়ে গেল তামাকের ধোঁয়ার এক মায়াবী কুণ্ডলিতে। অতীতের সেই নরক গুলজার থেকে আমরা ফিরে এলাম উত্তর কলকাতার মটলেনের এক জীর্ণ স্যাঁতস্যাঁতে ঘরে। বাইরে রাত বাড়ছে, জানলার পাল্লাটা বৃষ্টির ঝাপটায় একবার সশব্দে নড়ে উঠল, যা কিশোরীকে প্রায় লাফিয়ে তুলল তার জায়গা থেকে। আমি গলায় একরাশ আতঙ্ক নিয়ে ঢোক গিলে বললাম, ঠাকুরমশাই ঠাকুরমশাই, এটা কি ছিল? মানুষ কি সত্যিই মানে নিজের স্ত্রীকে, নিজেদের মাংস নিজেরা, এমনটা কি পৃথিবীতে কোথাও হওয়া সম্ভব? আপনি কি নিজের চোখে দেখেছিলেন ওসব? ঠাকুরমশাই শান্ত ভঙ্গিতে কলকেতে একটা লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, চোখ কি সবসময় বাইরেরটা দেখে গো বিভূতি? কিছু জিনিস দেখতে হয় ভেতরের চোখ দিয়ে। আমি যখন নিশিনামচায় পা রেখেছিলাম তখন বাতাসটা ঠিক অমনই ভারী হয়েছিল। মানুষের ভেতরে যে পশুটা ঘুমিয়ে থাকে তাকে জাগিয়ে দেওয়ার জন্য সামান্য একটু তান্ত্রিক উস্কানি যথেষ্ট। কিশোরী দুহাতে নিজের গায়ের চাদরটা জাপটে ধরে থরথর করে কাঁপতে কাঁপতে বলে, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, দোহাই আপনার, আলোটা একটু বাড়িয়ে দিন না। আপনার এই ধূপের গন্ধটা কেন জানি না আমার এই কাঁচা রক্তের মতো লাগছে। আপনি ওই ভয়ঙ্কর গ্রাম থেকে কিভাবে জীবিত ফিরেছিলেন? এই গোবিন্দ দাসের মতো লোকগুলো কি আপনাকে আক্রমণ করেনি? করছিল তো বটে, কিন্তু মানুষের মাংসের খিদের চেয়েও বড় খিদে হলো প্রাণের খিদে। তোমরা দুজনেই হয়তো ভাবছো এটা কোনো অসুখ। না গো, ওটা ছিল একটা প্রয়োগ, নরপিশাচ প্রয়োগ। তোমাদের বিজ্ঞানে একে ভাইরাস বলবে, কিন্তু তন্ত্র বলে একে বলে আবেশ। আজ তোমাদের বলবো কিভাবে এক যুবক তান্ত্রিক সেই রক্ত স্নাত গ্রামে একাই এক মহাযুদ্ধে নেমেছিল। আমি উত্তেজনায় চশমাটা নাক থেকে বারবার ঠেলে তুলছিলাম। বললাম, তাহলে শুরু থেকে বলুন ঠাকুরমশাই, আপনি গ্রামে ঢোকার ঠিক আগের মুহূর্ত থেকে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে একটা পুরো গ্রাম উধাও হয়ে যেতে পারে এভাবে। ঠাকুরমশাই চোখ বুঝলেন, যেন তিনি নিজের সেই ভয়ঙ্কর অতীতে ফিরে গেলেন। তারপর দরাজ কণ্ঠে বলতে শুরু করলেন, তাহলে শোনো, সেবার বীরভূমের ওই অঞ্চলে প্রচণ্ড খরা, মাটির মাটি ফেটে একেবারে চৌচির হয়ে গিয়েছে।
গরু বাছুর না খেয়ে মরছে। আমি তখন ভবঘুরে ঝোলায় কিছু মন্ত্রপ্রত সরঞ্জাম ও কমণ্ডলু নিয়ে ঘুরছি। ঠিক ওই সময় কানে এলো নিশি নামচার নাম। লোকে বলতো ওখানে নাকি জমের মরক লেগেছে, ওখানে নাকি মানুষ আর মানুষ নেই, তারা নিজেরাই নিজেদের মাংস খুবলে চিবিয়ে খায়। আমি প্রথমে এই কথা বিশ্বাস করিনি, কিন্তু গ্রামে ঢুকে আমি যা দেখলাম। ঠাকুরমশাই বলতে শুরু করলেন। এবার তিনি আর বর্তমানের বৃদ্ধ নন, তিনি ফিরে গেলেন সেই 20-21 বছরের টকবগে যুবক তারানাথের শরীরে। আর আমি আর কিশোরী মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইলাম সেই আধো অন্ধকার ঘরে বসে থাকা মানুষটার দিকে, যার ছায়াটা দেওয়ালে পড়ে এক বিশাল দানবের মতো দুলছে। নিশিনামচা গ্রামে তখন দুপুরের কড়া রোদ, আকাশ থেকে আগুন ঝরাচ্ছে। অথচ সেই রোদের মধ্যেও গ্রামের আবহাওয়া কেমন যেন হাড় হিম করা। আমি যখন গ্রামের সীমানায় পা দিলাম, তখন আমার পায়ের নিচে শুকনো ধুলো ছাড়া আর কিছুই ছিল না। সাধারণত গাঁয়ের দুপুরবেলা রাখাল বালকের বাঁশি কিংবা গৃহস্থালীর টুকটাক শব্দে মুখরিতই থাকে, কিন্তু এখানে সব নিস্তব্ধ। এমন নিস্তব্ধতা যা কানে তালার মতো লেগে যায়। মাঠের পর মাঠ ফেটে চৌচির হয়ে আছে, যেন তৃষ্ণার্ত কোনো রাক্ষস মাটি চিবিয়ে জল চুষে নিয়েছে। আমার পরনে তখন গেরুয়া আলখাল্লা, কাঁধে ঝোলা, চোখে এক তীক্ষ্ণ অনুসন্ধান। আমি লক্ষ্য করলাম রাস্তার ধারের এক বট গাছের ডালে এক ঝাঁক শকুন বসে আছে, যেন তারা কোনো ভোজের অপেক্ষায় স্থির হয়ে আছে। আমি মনে মনে একটু কুঁচকানো কপালে চারিদিক তাকিয়ে বললাম, অদ্ভুত ব্যাপার তো, শকুনেরা ভাগার ছেড়ে এই গ্রামে, তাও আবার গাছের এত নিচে নেমে এসেছে কেন? বাতাসে তো মরা পোড়া গন্ধ নেই। তবে কি যমরা যেখানে আগেই পদচিহ্ন রেখে গেছেন? আমি ধীরে ধীরে এগোতে লাগলাম গ্রামের মূল রাস্তার দিকে। প্রথমে যে বাড়িটা পড়ল সেটা গোবিন্দ দাসের। মাটির দেওয়াল, উপরে খড়ের চাল, কিন্তু বাড়িটার শ্রী আজ উধাও। উঠোনে একটা তুলসী মঞ্চ আছে, কিন্তু তুলসী গাছটা জ্বলে পুড়ে কালো হয়ে গেছে। দরজার পাল্লাটা অর্ধেক ভাঙা, ভেতরে জমাট বাঁধা অন্ধকার। আমি থমকে দাঁড়ালাম। আমার নাকে এলো এক তীব্র আষ্টে গন্ধ। এই গন্ধটা চেনা, আবার খুব যেন অচেনা। ঠিক যেমনটি তিনি শ্মশানে গভীর রাতে পেয়ে থাকেন। এতটা বলে ঠাকুরমশাই ফের থামলেন। কলকাতার মটলেনের সেই অন্ধকার ঘরে তামাকের ধোঁয়াটা যেন একটু বেশি কুণ্ডলি পাকিয়ে উঠল। ঠাকুরমশাইয়ের গলার স্বর এখন অনেক বেশি গম্ভীর। আমি আমার চশমাটা বারবার মুছছি, আর কিশোরী নিজের নখ খুঁটছে উত্তেজনায়। ঘরের দেওয়ালের ছায়াটা যেন সময়ের সাথে সাথে দীর্ঘতর হচ্ছে। আমি কিছুটা উৎকণ্ঠার সাথে বললাম, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি কি সেই বাড়ির ভেতরে ঢুকেছিলেন? ওই ওই গোবিন্দ দাসের বাড়ি, যে নিজের স্ত্রীকে, মানে বাপরে বাপ, মানে সেই ভয়ঙ্কর দৃশ্যের বাড়িটায় ঢুকেছিলেন? ঠাকুরমশাই শান্ত চোখে আমার দিকে তাকিয়ে বললেন, ধোকা কি এত সহজ গো বিভূতি? তখন তো আমি কেবল যুবক, তন্ত্রের হাতে খড়ি হয়েছে মাত্র, কিন্তু কৌতূহল মানুষের পরম শত্রু। আমি পা বাড়িয়েছিলাম সেই দরজার দিকে।
কিন্তু ঠিক তখনই পেছন থেকে একটা শব্দ এলো। কিসের শব্দ ঠাকুরমশাই? কোনো পিশাচের নাকি? পিশাচ নয় গো, এ হলো পিশাচের ছায়া। যাই হোক, শোনো তবে সেই ঘটনা। আমি যখন গোবিন্দ দাসের বাড়ির চৌকাঠে পা রাখতে যাব, ঠিক তখনই পিছন থেকে এক বুড়ো খসখসে আওয়াজে বলল, ওরে বাটা, বলি ফিরে যা। যেখানে জমের পা পড়েছে সেখানে মানুষের পা মারানো নিষেধ। আমি ঘুরে তাকালাম, দেখলাম এক বৃদ্ধ, যার সারা শরীর ধুলোয় মাখা, গায়ে কেবল একটা কৌপিন। বৃদ্ধের চোখ দুটো ঘোলাটে, যেন সে অনেক দিন আলো দেখেনি। সে এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে। কেন কাকা, আপনি এমন কেন বলছেন? এই গ্রামের এমন দশা কেন? মানুষজন সব কোথায়? আরে বাবা, বলি মানুষ কি আর অবশিষ্ট আছে রে বাচ্চা? এ গ্রামে এখন শুধু ক্ষুধা বাস করে। যারা ঘরে আছে তারা নিজেদের হাড় চিবুচ্ছে, আর যারা বাইরে আছে তারা ছায়া খুঁজছে রে, ছায়া। তুই সাধু মানুষ বাবা, তুই ফিরে যা। নিশি নামচার মাটি রক্ত চায়, শুধু রক্ত চায়। আমি তন্ত্রবিদ্যা সম্পর্কে জ্ঞাত কাকা, ভয় আমার অলংকার। আমাকে বলুন, এই বিপর্যয়ের শুরু কোথায়? কেন মানুষ এমন পশুর মতো আচরণ করছে? ওই যে দেখছিস নীলমণি মন্দির, ওইখানে সব পাপের শুরু। গ্রামের প্রভাবশালী মুকুজ্জে বাড়ির মেজ ছেলে অমরেন্দ্র এক কাপালিককে নিয়ে এসেছিল এখানে। বলেছিল খরা কাটাবে, যজ্ঞ করবে সে। এই যজ্ঞের আগুনেই তো গোটা গ্রামের ভাগ্য পুড়ে কাক হয়ে গেল রে। আমি লক্ষ্য করলাম বৃদ্ধ কথা বলতে বলতে বারবার নিজের হাতটা চাটছে। লাল লালা বেরোচ্ছে তার মুখ দিয়ে। হঠাৎ বৃদ্ধের চোখে এক অদ্ভুত জ্যোতি দেখা দিল। সে আর কথা বলতে পারল না, শুধু ঘর ঘর করে এক অদ্ভুত শব্দ করতে লাগলো। আমি দেখলাম ঠাকুরমশাইয়ের কথা বলতে বলতে ওনার হাতটা থরথর করে কাঁপছে। মনে হলো শুধু শ্রোতা হিসেবে আমরা নই, এই ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে বক্তা হিসেবে যেন তারও বর্তমান শরীরে শিহরণ জাগাচ্ছে। আমি খুব ভালো করেই অনুভব করতে পারলাম সেই রোদে পোড়া বীরভূমের গ্রামের নিস্তব্ধতা। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, ওই বৃদ্ধ কি আক্রান্ত ছিল? সে কি আপনার উপর ঝাঁপিয়ে পড়েছিল? না বিভূতি, সে ঝাঁপিয়ে পড়ল না, সে নিজের হাত কামড়াতে শুরু করল। মানুষের দাঁত যে মানুষের নিজের চামড়া এত সহজে ছিঁড়ে ফেলতে পারে, তা আমি সেদিন প্রথম দেখলাম। রক্তে ভিজে গেল তার সর্বাঙ্গ। আমি তখন বুঝতে পারলাম এটা কোনো সাধারণ ব্যাপার নয়, এটা ভয়ঙ্কর পিশাচ আবেশ। আরে আরে থামুন না ঠাকুরমশাই, বলিয়া শোনা যাচ্ছে না। ওই বুড়ো নিজের হাত চিবোচ্ছিল। আরে তার কি কোনো যন্ত্রণা হচ্ছিল না নাকি? আবেশ যখন হয় কিশোরী, তখন স্নায়ুগুলো অবশ হয়ে যায়। কেবল কাজ করে মস্তিষ্কের সেই অংশ যা খাদ্য খোঁজে। সেই বৃদ্ধের কাছে তার নিজের শরীরই তখন পরম খাদ্য। আমি তাকে বাঁচাতে গিয়েছিলাম, কিন্তু আমার স্পর্শ লাগতেই সে এক বিকট চিৎকার করে জঙ্গলের দিকে দৌড় দিল। আমি সেই বৃদ্ধের করুণ দশা দেখে স্তব্ধ হয়ে গেলাম। আমি বুঝতে পারলাম আমাকে দ্রুত সেই নীলমণি মন্দিরে পৌঁছতে হবে। আমি গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটতে শুরু করলাম। দুপাশে ছোট ছোট কুঁড়ে ঘর,
প্রতিটি ঘর থেকে ভেসে আসছে অদ্ভুত সব আওয়াজ। কোথাও হাড় ভাঙা শব্দ, কোথাও বা চাপা ঘুঙানি। হঠাৎ একটা জানালা খুলে গেল। এক যুবতী মেয়ে জানলা দিয়ে গলা বাড়িয়ে দিল। আমি ভাবলাম সে হয়তো সাহায্য চাইবে, কিন্তু মেয়েটি যখন মুখ খুলল, আমি দেখলাম তার মুখের ভেতরে দুটো আঙুলের অর্ধ অংশ। সে তার নিজের আঙুলগুলো একটা একটা করে কামড়ে ছিঁড়ে ফেলেছে। মেয়েটি আমার দিকে তাকিয়ে হাসল, এক বৈশাচিক হাসি। তারপরে বিকৃত কণ্ঠে লালা মাখা মুখে বলল, শুনছেন, আমার না খুব খিদে পেয়েছে। আপনার কাছে কি একটু জ্যান্ত মাংস হবে? আমি গম্ভীর স্বরে মন্ত্র উচ্চারণ শুরু করি। ওম হ্রিং ফট। দূরে থাক পিশাচি, তোর ভেতরে যে শয়তান আছে আমি তাকে ভস্ম করে দেব। এরপর আমি আমার ঝোলা থেকে এক মুঠো ভস্ম বের করে সজোরে ছুঁড়ে মারলাম সেই জানলার দিকে। পবিত্র ভস্ম গায়ে লাগতেই মেয়েটি আগুনের ছ্যাঁকা খাওয়ার মতো আর্তনাদ করে জানলা বন্ধ করে দিল। আমি অনুভব করলাম বাতাসের সেই রক্তের গন্ধ এখন আরো তীব্র হচ্ছে। সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়ছে। আমি খুব ভালো করে টের পাচ্ছিলাম অন্ধকার নামলে এই গ্রাম জ্যান্ত নরক হয়ে যাবে। আমি মন্দিরের সামনে এসে পৌঁছালাম। বিশাল বড় চাতালে এক তান্ত্রিক বসে আছে। তার চারপাশে জ্বলছে ছোট ছোট মশাল। মশালগুলোর আলো সাধারণ হলদেটে নয়, কেমন যেন নীলচে রঙের। তান্ত্রিকের সামনে রাখা এক পাথরের থালা, আর সেই থালায় কি রাখা আছে তা দেখে আমার রক্ত হিম হয়ে গেল। ঠাকুরমশাই চুপ হয়ে গেলেন। ঘরের ভেতরে যেন একটা ঠান্ডা বাতাস খেলে গেল। আমি দেখলাম কিশোরীর চোখে জল এসে গেছে। সেই থালায় কি ছিল ঠাকুরমশাই? ঠাকুরমশাই চোখ খুলে তাকালেন। তার চোখের মনি যেন স্থির হয়ে আছে। তিনি বললেন, মানুষের কলজে বিভূতি, টাটকা মানুষের কলজে। আর সেই তান্ত্রিক সেটা বড় বাবু, মানে বীরেন্দ্রনাথের মেজ ছেলে অমরেন্দ্রকে খাওয়াচ্ছিল। অমরেন্দ্র তখন আর মানুষ নেই, তার শরীর ফুলে উঠেছে, চামড়া ফেটে রক্ত ঝরছে। সে ওটা খাওয়ার জন্য এমন ভাবে ছটফট করছিল যেন ওটাই অমৃত। আপনি কি প্রতিবাদ করলেন না? আপনি কি একা তান্ত্রিকের সামনে দাঁড়ালেন? দাঁড়িয়েছিলাম বই কি, কিন্তু তান্ত্রিক যখন আমার দিকে তাকালো, আমি দেখলাম তার চোখ দুটোয় কোনো মনি নেই, কেবল সাদা অংশ। সে অট্ট হাসি হেসে উঠল। সেই হাসি ছিল হাজারটা পেঁচার ঢাকের মতো কর্কশ। তান্ত্রিকের চেলা, কাল ভৈরবের চরণে তোর রক্ত আজ উৎসর্গ হবে। আজ নিশি নামচার শেষ রাত। কাল সকালে এই গ্রামে কেবল হাড়ের কঙ্কাল অবশিষ্ট থাকবে। তুই সাধনা করছিস না রে পিশাচ, তুই জগতের বিনাশ করছিস। এই মানুষগুলো তোর কোনো ক্ষতি করেনি। নিজের শক্তির লোভে তুই এদের পিশাচ বানাচ্ছিস। আমি আজ এই যজ্ঞ নষ্ট করব। শয়তান তান্ত্রিক তখন হাতের করটিটা শূন্যে ছুঁড়ে দিল। মুহূর্তের মধ্যে নীলচে আলোয় পুরো মন্দির প্রাঙ্গণ ভরে গেল। অন্ধকার ফুঁড়ে বেরিয়ে আসতে লাগলো শয়ে শয়ে ছায়া। গ্রামের সেই নরভুক মানুষগুলো মন্দিরের দিকে ধেয়ে আসছে। তাদের লক্ষ্য এখন একজনই, তারানাথ।
তারা এখন তাদের নতুন শিকার খুঁজে পেয়েছে। তারানাথ দেখলেন গোবিন্দ দাস সেই ভিড়ের একেবারে সামনে। তার মুখে এখনো লেগে আছে তার স্ত্রী সরলার রক্ত। সে তারানাথের দিকে তাকিয়ে এক অমানসিক গর্জন করে উঠল। গল্পের এই মোড়ে এসে ঠাকুরমশাই থামলেন। তামাকের আগুনটা নিভে গেছে। আমি অনুভব করলাম তার নিজের কপালে ঘাম জমেছে। তারপর আপনি কি একা ওই ভিড়ের মোকাবিলা করতে পারলেন? ওরা তো সবাই নরখাদক হয়ে গেছে। লড়াইটা কেবল শরীরের ছিল না বিভূতি, লড়াইটা ছিল মায়ার। আমি জানতাম তান্ত্রিককে মারতে না পারলে এই আবেশ কাটবে না, কিন্তু আমার চারদিকে তখন ক্ষুধার্ত পিশাচের দল। কিশোরী, তুমি কি ভয় পাচ্ছ নাকি বাছা? ঠাকুরমশাই বলি, ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছে পুরো। আমার তো এই দৃশ্যগুলো শুনেই কেমন যেন একটা লাগছে। আর আপনি তো চোখের সামনে সবটা দেখেছেন। আচ্ছা আচ্ছা, আপনি কিভাবে ওই ভিড়ের হাত থেকে বাঁচতে পেরেছিলেন? আর ওই গ্রামবাসীকেই বা বাঁচালেন কিভাবে? বলবো তো কিশোরী, সব বলবো। কিভাবে আমি সেই নীলমণি মন্দিরের চাতালে একাই যমরাজের সাথে পাশা খেলা শুরু করেছিলাম, সেই সব বলবো। সময় অনেক হলো, তবে গল্প কিন্তু সবে শুরু। আমি আর কিশোরী একে অপরের দিকে তাকালাম। অতীতের নিশিনামচার সেই লোমহর্ষক দুপুর আর বর্তমানের মটলেনের সন্ধ্যার সন্ধিক্ষণ যেন আমাদের এই ছোট্ট ঘরেও হানা দিচ্ছে। আর ঠাকুরমশাইয়ের চোখের সেই 20 বছর আগের চাউনি আজও সমান জীবন্ত। ঠাকুরমশাইয়ের কণ্ঠস্বর তখন যেন ঘরের চারিদিকের জমাট বাঁধা অন্ধকারকে আরও ঘন করে তুলল। হঠাৎ করেই টের পাই মটলেনের সেই ঘিঞ্জি ঘরের জানলার ওপারে বৃষ্টির বেগ এখন সমুদ্রের গর্জনের মতো শোনাচ্ছে। বাতাসের ঝাপটায় ঘরের টিমটিমে প্রদীপটা একবার দপ করে নিভে গিয়ে আবার জ্বলে উঠল। কিশোরী ভয়ে আমার হাতটা এত জোরে চেপে ধরল যে আমার আমার কবজিতে ব্যথা শুরু হয়েছে। ঠাকুরমশাইয়ের ধোঁয়ার কুণ্ডলীগুলো ঘরের ছাদ অবধি পৌঁছে যেন কোনো এক নাগ পিশাচের আকার ধারণ করছে। ঠাকুরমশাই কলকেতে শেষ টান দিয়ে ধীর গম্ভীর গলায় আবার শুরু করলেন। বুঝলে বিভূতি আর কিশোরী, নীলমণি মন্দিরের সেই চাতালে তখন প্রলয় নাচনের প্রস্তুতি চলছে। গোবিন্দ দাস যখন তার সেই রক্ত মাখা মুখ নিয়ে আমার দিকে এক লাফে এগিয়ে এলো, তখন তার চোখ দুটো কোনো মানুষের ছিল না। সেখানে জ্বলছিল ধকধকে লাল দুটো আগুনের গোলা। তার শরীরের হাড়গুলো মরমর করে ভাঙার শব্দ শুনতে পাচ্ছিলাম আমি। যেন ভেতরের কোনো এক অদৃশ্য শক্তি তার শরীরটাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। তার পেছনে একবাল ক্ষুধার্ত মানুষের ভিড়। কেউ নিজেরই হাতের আঙুল চিবোচ্ছে, কারো মুখ থেকে থকথকে কালো রক্ত লালার মতো ঝরছে। নীলমণি মন্দিরের চাতালে তখন কেবল বিভীষিকা রাজত্ব। আমি এক মুহূর্তের জন্য থমকে গেলেও পরক্ষণে আমার দীর্ঘদিনের সাধনার তেজ জ্বলে উঠল চোখের মণিতে। আমি চটজলদি ঝোলা থেকে এক মুঠো বিশেষ সিদ্ধ সর্ষে বের করলাম। এই সর্ষে সাধারণ কোনো সর্ষে নয়, কামাখ্যার শ্মশানে এক অমাবস্যার রাতে মন্ত্রপুত করা। আমি জানতাম এই মানুষগুলো এখন আর নিজেদের হিতাহিত জ্ঞান সম্পন্ন নেই। এরা কেবল চালিত হচ্ছে ওই শয়তান তান্ত্রিকের পৈশাচিক মায়ায়। আমি সর্ষেগুলো চারিদিকে ছড়িয়ে দিয়ে বজ্র নির্ঘোষ স্বরে চিৎকার করে উঠলাম, ওম হ্রিং রক্ষ রক্ষ কাল ভৈরবায় ফট,
ওম মহাকালী কপালিনী বিঘ্ননাশিনী হং ভট স্বাহা। কোনো পিশাচ এই গণ্ডি স্পর্শ করবে না। আজ ধর্মের গণ্ডি পার হওয়ার সাধ্য কোনো আসুরিক শক্তির নেই। বিশ্বাস করো বিভূতি, মন্ত্রোচ্চারণের সাথে সাথে আমার চারপাশে একটা নীল আগুনের বলয় তৈরি হলো। গোবিন্দ দাস আর তার সাঙ্গপাঙ্গরা সেই আগুনের নীলচে ঝলসানি সইতে না পেরে ছিটকে পিছিয়ে গেল। তারা গণ্ডির বাইরে দাঁড়িয়ে পশুর মতো ঘুমাতে লাগলো আর নখ দিয়ে মাটির মেঝে আঁচড়াতে লাগলো। কিন্তু ওদিকে সেই শয়তান তান্ত্রিক তখন মাথা পেছনে হেলিয়ে অট্ট হাসি হাসছে। তার সেই হাসিতে মন্দিরের চূড়া থেকে চামচিকাগুলো ভয়ে ডানা ঝাপটিয়ে বেরিয়ে এলো। সামান্য সর্ষে পোড়া দিয়ে এই কাল দংশিত ক্ষুদিত আত্মাদের আটকা মেরেছ না? ওরে নির্বোধ, এদের রক্তে আমি পিশাচের বীজ মিশিয়ে দিয়েছি রে। এদের প্রতিটা কোষ এখন নরকের আগুনে পুড়ছে। এরা এখন যমরাজের চেয়েও ভয়ঙ্কর। অমরেন্দ্র, কি রাখছিস? ধরকে, ও তান্ত্রিক রক্ত দিয়ে আজ তোর অভিষেক হবে রে। ছেড়ে ফেল, ছেড়ে ফেল। ওই পাপী শয়তান তান্ত্রিকের আজ্ঞা পাওয়া মাত্রই অমরেন্দ্র অর্থাৎ সেই জমিদারের মেজ ছেলে, যার শরীর তখন পচে গলে এক বিভৎস আকৃতি ধারণ করেছে, সে ধীর পায়ে আমার দিকে এগিয়ে এলো। তার প্রতিটি পদক্ষেপে মন্দিরের মেঝে থেকে একটা বিদ ঘুটে পচা মাংসের গন্ধ বেরোচ্ছে। অদ্ভুত ব্যাপার কিশোরী, আমার টানা সেই মন্ত্রপুত গণ্ডি তাকে আটকাতে পারল না। সে কোনো বাধা মানছে না। আগুনের শিখাগুলো যেন তাকে স্পর্শ করতেই নিভে যাচ্ছে, কারণ সে তখন আর কোনো সাধারণ মানুষ বা প্রেত নয়। সে নিজে এই পৈশাচিক যজ্ঞের মূল আধার। তন্ত্রে একটা কথা আছে গো বিভূতি, শঠং প্রতি ষাট্টাম। যে মানুষ নিজের আত্মাকে জেনে শুনে শয়তানের কাছে সঁপে দিয়েছে, তাকে সাধারণ দেবমন্ত্রে আটকানো যায় না। অমরেন্দ্র তখন এক জীবন মৃত বা বলতে পারো জ্যান্ত লাশ। সে আমার গণ্ডির ভেতর ঢুকে যখন তার হার সর্বস্ব হাত দিয়ে আমার গলা টিপে ধরল, তখন আমার চোখের সামনে সর্ষে ফুল দেখার অবস্থা। তার মুখগুলো তপ্ত শালার মতো আমার ঘাড়ের চামড়া ফুঁড়ে ভেতরে ঢুকে যাচ্ছিল। ঠিক সেই চরম মুহূর্তে আমি আমার ঝোলা থেকে বের করলাম গুরু দত্ত সেই বিশেষ পিতলের চিমটিটা। আমি জানতাম এই চিমটাই এখন আমার রক্ষা কবচ। আমি লক্ষ্য করলাম অমরেন্দ্রর গলার কাছে একটা অদ্ভুত কালো কুচকুচে পাথরের কবচ ঝুলছে। বুঝলাম এই মোড়কের চাবিকাঠি ওই কবচের ভেতরেই লুকিয়ে আছে। আমি যন্ত্রণায় নীল হয়ে গিয়েও মরিয়া হয়ে উঠলাম। আমি আমার ডান হাতের সমস্ত শক্তি সঞ্চয় করে চিমটাটা বজ্র মুষ্টিতে ধরলাম। অমরেন্দ্রর পচা নিঃশ্বাস আমার মুখে লাগছে। চারপাশ অন্ধকার হয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে আমি সর্বশক্তি দিয়ে অমরেন্দ্রর বুকের সে কালো কবচ লক্ষ্য করে চিমটার অগ্রভাগটা সজোরে বিধিয়ে দিলাম। সাথে সাথে এক বিভৎস চিৎকারে পুরো মন্দির প্রাঙ্গণ কেঁপে উঠল। সেই চিৎকার কোনো মানুষের ছিল না বিভূতি। মনে হচ্ছিল হাজারটা শেয়াল একসাথে যন্ত্রণায় ডেকে উঠল। না, এ কি করলি পামর? আমার কবচ, আমার আজীবনের সাধনা তুই এক নিমেষে নষ্ট করলি। মহাকাল তোকে মার্জনা করবেন না। ওই কালো কবচটা চিমটার আঘাতে চুরমার হয়ে যেতে
সেখান থেকে শয়ে শয়ে কালো পোকার এক রাশ দুর্গন্ধযুক্ত ধোঁয়া কিলবিল করে বেরিয়ে এলো। সেই পোকাগুলোই ছিল এই মোরকের আসল রক্তবীজ। কবচ ভাঙার সাথে সাথে অমরেন্দ্রর দেহটা তাসের ঘরের মতো মরমর করে ভেঙে পড়ল মন্দিরের চাতালের উপর। আর কি আশ্চর্য ব্যাপার, সাথে সাথে সেই উন্মত্ত ভিড়টাও যেন জাদুঘরের মূর্তির মতো থমকে গেল। গোবিন্দ দাস আর অন্যান্য গ্রামবাসী যেন এক সুদীর্ঘ অন্ধকার দুঃস্বপ্ন থেকে জেগে উঠল। তাদের চোখের সেই লালচে আভা কেটে গিয়ে সেখানে ফুটে উঠল চরম বিস্ময় আর যন্ত্রণা। তারা নিজেদের খুবলে খাওয়া শরীরের দিকে তাকিয়ে টুকরে কেঁদে উঠল। এ কি করলাম আমরা? এ কি সর্বনাশ হলো আমাদের! ঘরের পরিবেশ তখন এতটাই থমথমে যে কিশোরী আর আমি শ্বাস নিতেও ভয় পাচ্ছিলাম। পিশাচ আবেশের বিষ কি অত সহজে মিটে গো কিশোরী? তান্ত্রিক যখন দেখলো তার সব চাল উল্টে গেছে, তখন সে তার ঝোলা থেকে একটা ধারালো ছুরি বের করে নিজের বুক চিরে এক খাবলা রক্ত বের করে নিল। সেই গরম রক্ত সে যজ্ঞকুণ্ডের নীল আগুনে ছুঁড়ে মারল। সাথে সাথে সেই আগুন আকাশচুম্বী হয়ে জ্বলে উঠল। শান্ত প্রকৃতি নিমেষে রুদ্রমূর্তি ধারণ করল। আকাশ অন্ধকার করে এমন এক ঘূর্ণি শুরু হলো যে মন্দিরের বড় বড় পাথরের খণ্ডগুলো আলগা হতে শুরু করল। শয়তান তান্ত্রিক তখন তার হাতের নরকপাল বা করটিটা শূন্যে তুলে এক পৈশাচিক মন্ত্র আওড়াতে শুরু করল। তার চোখের সাদা অংশগুলো তখন টকটকে লাল হয়ে উঠেছে। সে চাইছে তার শেষ মারণাস্ত্র প্রয়োগ করতে, পুরো গ্রামটাকে মাটির নিচে জীবন্ত কবর দিতে। তুই আমায় হারাতে পারবি না তারানাথ, তুই আমায় হারাতে পারবি না। এই নিশিনামচা আজ জ্যান্ত শ্মশান হবে, আর তুই হবি সেই শ্মশানের প্রথম চিতা। ভূমি মাতা আজ রক্ত চাইছেন, তিনি আজ সব গিলে খাবেন। নীলমণি মন্দিরটা তখন ভূমিকম্পের মতো থর থর করে কাঁপতে শুরু করেছে। মাটির গভীর থেকে পাথর ফাটার শব্দ ভেসে আসছে। আমি বুঝলাম এই তান্ত্রিক গ্রামের নিচে থাকা এক সুপ্ত আর অত্যন্ত প্রাচীন পিশাচ শক্তিকে তান্ত্রিক বলয় দিয়ে জাগিয়ে দিয়েছে। গ্রামবাসীরা ভয়ে আবার আর্তনাদ করে একে অপরকে জড়িয়ে ধরল। তারা বাঁচতে চায় বিভূতি, কিন্তু চারদিকে তখন কেবল মৃত্যু তাণ্ডব নৃত্য করছে। আমি আমার হাতের চিমটাটা মাটিতে গেঁথে দিয়ে বসে পড়লাম। আমার হাতে আর কোনো সরঞ্জাম নেই, ঝোলা খালি। কেবল আছে গুরুদত্ত সেই মহাকাল স্তম্ভন মন্ত্র। লড়াইটা এবার আর তান্ত্রিকের সাথে নয়, লড়াইটা শুরু হলো স্বয়ং প্রকৃতির রুদ্র রূপের সাথে। ঠাকুরমশাই এখানে এসে থামলেন। বাইরের বাজ পড়ার শব্দে ঘরটা একবার কেঁপে উঠল। মনে হলো নিশিনামচার সেই প্রলয় আজও এই মটলেনের অন্ধকার গলিগুলোতে ওত পেতে বসে আছে। কিশোরী আতঙ্কে চোখ বুজে ফেলেছে। আমি অনুভব করতে পারছি গল্পের আসল বিভীষিকা এবার তার পূর্ণ রূপ নিয়ে প্রকাশ পাবে। তারপর কি হলো ঠাকুরমশাই? মাটির নিচ থেকে কি বেরিয়ে এলো? আপনি কি ওই সর্বনাশা ভূমিকম্প রুখতে পেরেছিলেন? সেটা জানতে হলে
তোমাদের আরো গভীরে ঢুকতে হবে বিভূতি, কারণ এরপর যা ঘটেছিল তা ছিল বিজ্ঞানের অতীত। তান্ত্রিক যখন তার শেষ মন্ত্র উচ্চারণ করল, তখন মন্দিরের মেঝে ফেটে এক বিশাল কালো ছায়া বেরিয়ে এলো। সেই ছায়া কোনো মানুষের নয়, কোনো পশুরও নয়, সে এক আদিম অন্ধকার। আচ্ছা, আপনি কি ওই অন্ধকারকে লড়াই করে হটাতে পেরেছিলেন? আমি তো নিমিত্ত মাত্র কিশোরী, লড়াইটা করেছিল অন্য কেউ। শোনো তবে সেই অবিশ্বাস্য অধ্যায়। ঠাকুরমশাই তামাকের কলকেটা পাশে রেখে দিয়ে এক দৃষ্টে দেওয়ালের সেই দীর্ঘ ছায়ার দিকে তাকিয়ে রইলেন। আমরা বুঝতে পারলাম নিশি নামচার রহস্যের জট এবার আরও জটিল এবং আরও ভয়ঙ্কর হতে চলেছে। আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে এসেছে, দম বন্ধ করা এক উত্তেজনার সম্মুখীন হয়েছি আমরা। ওদিকে ঘরের জানলার বাইরে বৃষ্টির ঝাপটা এখন আরও উন্মত্ত হয়ে উঠেছে। জানলার কপাটগুলো যেন কোনো অশরীরী শক্তির ধাক্কায় বারবার আছড়ে পড়ছে। ঘরের ভেতর ধূপের ধোঁয়া আর তামাকের গন্ধ মিলে মিশে এক মায়াবী কুয়াশা তৈরি করেছে। ঠাকুরমশাইয়ের গলার স্বর এখন অনেক অনেক বেশি নিচু এবং গম্ভীর, যা আমাদের হাড়ের ভেতরে ঠান্ডা শিহরণ বইয়ে দিচ্ছে। নীলমণি মন্দিরের চাতালটা তখন দুই ভাগে ফেটে যাচ্ছিল বিভূতি। মাটির গভীর থেকে যে গোঙানি আসছিল তা এখন এক প্রকাণ্ড গর্জনে পরিণত হয়েছে। তান্ত্রিকের সেই পৈশাচিক রক্ত তর্পণের ফলে নিশি নামচার মাটির তলায় সুপ্ত থাকা এক আদিম অপশক্তি জেগে উঠেছিল। আমি দেখলাম মন্দিরের মেঝের সেই ফাটল দিয়ে ধোঁয়া নয়, বরং জমাট বাঁধা অন্ধকারের মতো একটা তরল পদার্থ চুইয়ে চুইয়ে বেরোচ্ছে। সেই তরল যেখানেই লাগছে পাথর পর্যন্ত গলে জল হয়ে যাচ্ছে। আমি তখন বুঝতে পারলাম তান্ত্রিক এখন তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সে নিজেকে ধ্বংস করে হলেও এই গ্রামকে মুছে দিতে চায়। তান্ত্রিকের চোখ দিয়ে তখন রক্তের ধারা বইছে, আর সে পাগলের মতো নিজের কপাল মন্দিরের স্তম্ভে ঠুকছে। আয়, বেরিয়ে আয় পাতালেশ্বরী! এই অধম তান্ত্রিকের রক্ত আর এই অভিশপ্ত গ্রামের হাড় দিয়ে তোর ক্ষুধা মেটা। আজ কোনো তান্ত্রিক, কোনো মন্ত্র তোকে আটকাতে পারবে না। ঠিক সেই মুহূর্তে ফাটলের ভেতর থেকে এক জোড়া প্রকাণ্ড হাত বেরিয়ে এলো। হাত দুটো মানুষের মতো দেখতে হলেও তাতে কোনো চামড়া নেই, কেবল কাঁচা মাংস আর ধমনীগুলো দপদপ করছে। সেই হাত দুটো চাতালটা আঁকড়ে ধরে নিজেকে উপরে তোলার চেষ্টা করল। গ্রামবাসীরা যারা এতক্ষণ নিজেদের ক্ষত নিয়ে কাঁদছিল, তারা এই দৃশ্য দেখে ভয়ে পাথর হয়ে গেল। গোবিন্দ দাস টলতে টলতে আমার গণ্ডির কাছে এসে আছড়ে পড়ল। গোবিন্দ দাস ভয়ার্ত কণ্ঠে আমার পা জড়িয়ে ধরে বলল, ঠাকুর মশাই, আমাদের বাঁচান, আমরা পাপ করেছি, কিন্তু এই নরক থেকে আমাদের উদ্ধার করুন। ওই ওই দানবটা আমাদের গিলে খাবে। শান্ত হও গোবিন্দ, নিজের পাপের অনুশোচনায় এখন তোমার একমাত্র কবচ। কিন্তু এই শক্তিকে আটকাতে হলে আমাকে পাতালপুরীর সেই অন্ধকারেই নামতে হবে। আমি জানতাম বিভূতি, উপর থেকে এই মায়াকে ধ্বংস করা অসম্ভব। এই অপশক্তির নাড়ি পোঁতা আছে মাটির নিচে। সেখানে ওই তান্ত্রিক তার পিশাচ চক্র স্থাপন করেছে। আমি আমার চিমটেটা হাতে নিয়ে সেই ফাটলের দিকে তাকালাম।
আমার বুকের ভেতর তখন কাল ভৈরবের নাম জপছি। মৃত্যু ভয়কে তুড়ি মেরে আমি সেই অন্ধকার ফাটলের ভেতর ঝাঁপ দিলাম। আমি আর কিশোরী তখন ভয়ে কাঠ হয়ে গেছি। কিশোরী ওর আঁচলটা কামড়ে ধরে অস্ফুট স্বরে বলল, ঠাকুরমশাই বলি, আপনি এই অন্ধকারের ভেতরে ঝাঁপ দিলেন, তাও আবার একা? বাপরে বাপ! তারপর কি হলো ঠাকুরমশাই? সাপ আর বিছে কি ছিল সেখানে? সাপ বিছে হলে তো বেঁচে যেতাম গো কিশোরী, কিন্তু ওখানে যা ছিল তা দেখার জন্য কলজে নয়, পাথরের বুক লাগে। ফাটল দিয়ে নিচে নামতেই দেখি আমি নিজেকে আবিষ্কার করলাম এক বিশাল ভূগর্ভস্থ কক্ষে। চারিদিকের দেওয়ালে মশাল জ্বলছে, কিন্তু সেই আগুনের রং ছিল কুচকুচে কালো। কক্ষের মাঝখানে একটা বিশালাকার পাথরের বেদি, আর সেই বেদির ওপর শোয়ানো ছিল এক নারী মূর্তি। কিন্তু সে কোনো দেবী নয়, সে ছিল পিশাচ জননী। তার সারা শরীর থেকে ওই কালো তরল বেরোচ্ছিল, যা মোরকের বিষ হয়ে গ্রামে ছড়িয়েছে। আমি দেখলাম সেই বেদির চারদিকে 7টা মানুষের কুলি রাখা আছে, যার ভেতর থেকে নীল শিখা বেরোচ্ছে। তান্ত্রিক ওপর থেকে নিজের রক্ত দিয়ে এই শিখাগুলোকে পুষ্ট করছিল। আমি খুব ভালো করে বুঝতে পারলাম এই গুলিগুলো ভাঙতে না পারলে ওই দানবীয় হাতগুলো থামবে না। ওম মহাকাল ভৈরবায় নমঃ। তান্ত্রিকের এই মায়ার শৃঙ্খল আমি আজ ছিন্ন করবই। আমি প্রথম খুলিটার দিকে এগোতেই চারপাশ থেকে একদল প্রেত ছায়া আমাকে ঘিরে ধরল। তারা কোনো কথা বলছিল না, শুধু তাদের হাড়ের মতো আঙুল দিয়ে আমার শরীর খুবলে নেওয়ার চেষ্টা করছিল। আমার গায়ের আলখাল্লা ছিঁড়ে রক্ত বেরোতে শুরু করলো, কিন্তু আমার লক্ষ্য ছিল ওই বেদি। আমি জানতাম যদি একটা খুলিও অবশিষ্ট থাকে তবে ওই অপশক্তি গ্রামে পৌঁছে যাবে। ঠাকুরমশাইয়ের বর্ণনায় আমাদের চোখের সামনে সেই অন্ধকার কক্ষটা যেন জীবন্ত হয়ে উঠল। আমি জিজ্ঞেস করলাম, ঠাকুরমশাই, আপনি কি ওই প্রেতগুলোর সাথে লড়াই করতে পারলেন? আপনার কাছে তো কোনো তলোয়ার বা অস্ত্রও ছিল না। তান্ত্রিকের আসল অস্ত্র তার মন আর তার মন্ত্র, বুঝলে বিভূতি? আমি আমার ঝোলা থেকে শেষ সম্বল উগ্রতারার সিঁদুর বের করলাম। সেই সিঁদুর দিয়ে আমি নিজের কপালে আর চিমটার ডগায় তিলক আঁকলাম। সিঁদুরের ছোঁয়ায় চিমটাটা আগুনের মতো গরম হয়ে উঠল। আমি এক লাফে প্রথম খুলিটার ওপর চিমটা দিয়ে আঘাত করলাম। তান্ত্রিকের এক একটা প্রাণের আধার ছিল ওই খুলিগুলো। এরপর আমি একের পর এক খুলি ভাঙতে লাগলাম। কক্ষের ভেতর থেকে তখন আকার শুরু হয়েছে। প্রেতগুলো যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছিল, কিন্তু যখন আমি সপ্তম অর্থাৎ শেষ খুলিটার কাছে পৌঁছলাম তখন এক অভাবনীয় বাধা এলো। বেদির ওপর শোয়ানো ছিল পিশাচ জননী। সে হঠাৎ চোখ মেলল। তার চোখ বলতে কিছু ছিল না, কেবল দুটো শূন্য গহ্বর।
থাম তান্ত্রিক, থাম। এই শেষ খুলিটা ভাঙলে তুই ওই মৃত্যুপুরী থেকে জ্যান্ত ফিরবি না। এই কক্ষে বসে পড়বি। তুই কি নিজের প্রাণের মায়া করিস না? হ্যাঁ, থাম, থাম বলছি। প্রাণের মায়া যদি করতাম তবে নিশি নামচার মাটিতে পা রাখতাম না। এই গ্রামকে বাঁচাতে যদি আমার প্রাণ যায় তবে কাল ভৈরবের চরণে তাই শ্রেষ্ঠ তর্পণ হবে। তোর এত স্পর্ধা, তুই আমার সামনে আমার কথা অগ্রাহ্য করছিস। আজ আজ আমি তোর রক্তে স্নান করব, রক্তে স্নান করব। আমি ওই পিশাচ জননীর কোনো কথা না শুনে সেই শেষ কুলিটার ওপর সর্বশক্তি দিয়ে আঘাত করলাম। সাথে সাথে এক বিকট বিস্ফোরণ হলো। চারিদিকে মশালগুলো একসাথে নিভে গেল। আমি অনুভব করলাম মাটির ওপরের সেই ভূমিকম্প থেমে গেছে। তান্ত্রিকের সেই বৈশাচিক অট্টহাসিও আর শোনা যাচ্ছে না। কিন্তু সেই ভূগর্ভস্থ কক্ষের ছাদ একেবারে ভেঙে পড়তে শুরু করলো। আমি অন্ধকারের ভেতর চাপা পড়ে যাচ্ছিলাম। আমার জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে আমি দেখলাম একজোড়া জ্যোতির্ময় হাত আমাকে সেই অন্ধকারের বুক থেকে টেনে তুলছে। ঠাকুরমশাই থামলেন। ঘরের ভেতরে এখন এখন এক পিনপতন নিস্তব্ধতা। কিশোরীর চোখ দিয়ে জল পড়ছে। সে ফিসফিস করে বলল, ওই হাত দুটো কার ছিল ঠাকুরমশাই? ওটা ছিল আমার গুরুদেবের আশীর্বাদ। যখন চোখ মেললাম দেখলাম আমি নীলমণি মন্দিরের চাতাল থেকে অনেক দূরে গ্রামের সেই বট গাছের তলায় শুয়ে আছি। সূর্য উঠছে। ভোরের আলোয় নিশি নামচাকে দেখে মনে হচ্ছিল যেন এক শ্মশানপুরী। কিন্তু সেই বৈশাচিক খিদে আর নেই। গ্রামবাসীগুলো কি বেঁচে ছিল? তান্ত্রিকটার কি হলো? তান্ত্রিকের দেহ পাওয়া যায়নি বিভূতি। মন্দিরের সেই ফাটলটা চিরতরে বন্ধ হয়ে গিয়েছিল, আর তার ভেতরেই হয়তো চাপা পড়ে গিয়েছিল সেই শয়তান। কিন্তু গ্রামবাসীরা তারা যখন জ্ঞান ফিরে পেল তারা একে অপরের দিকে তাকাতে পারছিল না। লজ্জার যন্ত্রণায় তারা কুঁকড়ে গিয়েছিল। গোবিন্দ দাসকে দেখলাম উঠোনে নিজের স্ত্রীর হাড়গুলোর দিকে ভাবলেশীন হয়ে চেয়ে আছে। সে আর কথা বলতে পারছিল না, তার পাগল হওয়ার দশা। ঠাকুরমশাই তামাকের কলকেটা পরিষ্কার করতে লাগলেন। আমরা বুঝতে পারলাম লড়াই হয়তো শেষ হয়েছে, কিন্তু তার ক্ষতগুলো কত গভীর। ঠাকুরমশাই, তাহলে পুরো গ্রামটা উধাও হয়ে গেল কিভাবে? ম্যাপ থেকে নিশি নামচার নাম তো এভাবে মোছার কথা নয়। সেটাই তো আসল কথা গো বিভূতি। লড়াইয়ের পর আমি ভেবেছিলাম অভিশাপ কেটেছে, কিন্তু আমি জানতাম না যে তান্ত্রিক মরার আগে তার শেষ রক্তবীজ অন্য কারো ভেতরে পুঁতে দিয়ে গেছে। আর সেই কারণেই নিশি নামচাকে ইতিহাস থেকে মুছে ফেলতে হয়েছিল। কার ভেতরে কার ভেতরে ছিল সেই বীজ ঠাকুরমশাই? বলবো গো কিশোরী, সব বলবো। ধৈর্য ধরে শোনো সবটা। ঠাকুরমশাইয়ের কণ্ঠস্বর যখন পাতালপুরীর বর্ণনা শেষ করল তখন মটলেনের সেই ঘিঞ্জি ঘরের আবহাওয়া যেন কয়েক ডিগ্রি নিচে নেমে গেল। জানালার ওপাশে বৃষ্টির গর্জন আর বাতাসের শোঁ শোঁ শব্দ মিলেমিশে এক অদ্ভুত হাহাকার তৈরি করছে। কিশোরী তখন ভয়ে আমার হাতটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। ঠাকুরমশাই তার তামাকের কলকেটা একবার ঝেড়ে নিলেন। লাল আগুনের ফুলকিগুলো অন্ধকারের বুক চিড়ে মেঝেতে ছড়িয়ে পড়ল, ঠিক যেমন নিশি নামচার সেই অভিশপ্ত মন্দিরের স্ফুলিঙ্গগুলো
ছিটকে পড়েছিল। ঠাকুরমশাই আবার তাঁর দরাজ গলায় অতীতের সেই কুয়াশাচ্ছন্ন স্মৃতি হাতড়াতে শুরু করলেন। ভোরের সেই আলোটা বড় ফ্যাকাশে ছিল, বুঝলে বিভূতি কিশোরী। মনে হচ্ছিল সূর্য যেন নিশি নামচার মাটিতে আলো ফেলতে ভয় পাচ্ছে। আমি যখন সেই প্রাচীন বট গাছের তলা থেকে ধীরে সুস্থে উঠে দাঁড়ালাম, তখন আমার সারা গায়ে রক্তের ছোপ আর মাটির ধুলো। শরীরের হাড়গুলো যন্ত্রণায় মরমর করে উঠছে। আমি নীলমণি মন্দিরের দিকে তাকালাম। বিশাল সেই অট্টালিকা এখন কেবল এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফাটলগুলো বন্ধ হয়ে গেছে ঠিকই, কিন্তু মাটির বুক চিরে উঠে আসা সেই পচা গন্ধটা তখনও বাতাসে ভাসছে। আমি গ্রামের দিকে পা বাড়ালাম। ভাবলাম মোড়ক বোধহয় শেষ হয়েছে। তান্ত্রিকের পতন মানেই তো অন্ধকারের বিদায়। কিন্তু আমি ভুল ছিলাম বিভূতি। তান্ত্রিকের পরাজয় ছিল আসলে এক বৃহত্তর বিনাশের ভূমিকা মাত্র। আমি টলমল পায়ে গ্রামের প্রথম ঘরটার সামনে এসে দাঁড়ালাম। সেই গোবিন্দ দাসের বাড়ি। উঠোনে তখনও সরলার ছিন্ন ভিন্ন হাড়গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। গোবিন্দ সেই হাড়গুলোর ওপর উপুর হয়ে পড়ে ফুপিয়ে কাঁদছে। তার কান্নাটা মানুষের মতো নয়, যেন কোনো জখম জানোয়ারের আর্তনাদ। আমি দীর্ঘশ্বাস ফেলে সামনে এগোতেই দেখলাম গ্রামের কুয়োতলায় ভিড় জমেছে। মানুষগুলো সুস্থ হয়ে বাড়ি ফেরার বদলে সেখানে জড়ো হয়ে এক দৃষ্টে কুয়োর জলের দিকে তাকিয়ে আছে। গোবিন্দ, কেঁদে আর কি হবে? যা হওয়ার তা তো হয়ে গেছে। এখন বাকিদের নিয়ে গ্রাম পরিষ্কার করো। গোবিন্দ আমার কথা শুনতে পেল বলে মনে হলো না। সে শুধু তার রক্ত মাখা মুখটা একবার তুলল। বিভূতি, বিশ্বাস করো আমি চমকে উঠলাম। গোবিন্দর চোখের সেই লালচে আভাটা কাটেনি, বরং সেটা এখন লালচে বেগুনি রং ধারণ করেছে। সে অস্ফুট স্বরে শুধু একটাই কথা বারবার বলছিল, ক্ষুধা ঠাকুর মশাই, বুকটা জ্বলে যাচ্ছে, বড় ক্ষুধা, বড় ক্ষুধা। আমি বুঝতে পারলাম অভিশাপ শেষ হয়নি। পাপের গ্রাস পুরোপুরি সরে যায়নি গ্রামের বুক থেকে। তান্ত্রিক মরার আগে তার শেষ চালটা চেলে দিয়ে গেছে। সে পাতালপুরীর সেই পিশাচ জননীর রক্ত গ্রামের কুয়োর জলে মিশিয়ে দিয়েছে। যারা ওই জল খেয়েছে তাদের শরীরের ভেতর থেকে এখন সেই পৈশাচিক রক্তবীজ অঙ্কুরিত হচ্ছে। এবার যেটা শুরু হলো তাকে বলে অবক্ষয়। আগের রাতে তারা ছিল উন্মাদ, আর এই সকালে তারা হয়ে গেল জীবন্ত লাশ। তাদের শরীরের মাংস পচতে শুরু করেছে, কিন্তু প্রাণটা বেরোচ্ছে না। কিশোরী, তুমি কি ভাবতে পারছো এমন ভয়ঙ্কর দৃশ্যটা কেমন হতে পারে বলে? একটা আস্ত গ্রাম জ্যান্ত অবস্থায় পচে গলে যাচ্ছে, অথচ তাদের ক্ষুধাটা মিটছে না। আমি দেখলাম কুঁয়ো তলার সেই ভিড় থেকে নীলুতেলি এগিয়ে এলো। তার সারা গায়ে বড় বড় কালো ফোঁসকা পড়েছে, আর সেখান থেকে সেই বিষাক্ত কালো রস ঝরছে। নীলুতেলি আমার সামনে এসে ধপ করে মাটিতে পড়ে গেল। তার ঠোঁট দুটো কামড়াতে কামড়াতে সে রক্ত বের করে ফেলেছে। সে আমার গেরুয়া আল খাল্লার খুঁটটা ধরল। তার হাতের আঙুলগুলো পচে হাড় বেরিয়ে এসেছে।
ঠাকুর মশাই, আপনি তো জানতেন, আপনি তো তান্ত্রিক, আমাদের বিষ নামিয়ে দিন, বুকটা ফেটে যাচ্ছে। ওই ওই তান্ত্রিক আমাদের কি খাওয়ালো? আমাদের জল কেন তিতো লাগছে? কেন 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 আমাদের কাঁচা মাংস ছাড়া আর কিছুই মনে ধরছে না? ঠাকুর মশাই, ওই শয়তানটা তোমাদের রক্তকে দূষিত করে দিয়ে গেছে নীলু। সে তোমাদের পিশাচ বানিয়ে দিয়ে গেছে। তোমরা কেউ বাঁচবে না, আবার মরতেও পারবে না যতক্ষণ না এই শরীরের বাঁধন ছিঁড়ছে। সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও আমার থেকে। আমাকে কূপ বন্ধ করতে হবে, সরে যাও। আমি যখন কূপের কাছে গেলাম দেখলাম জলের রং কুচকুচে কালো, তলা থেকে বুঁদ বুঁদ উঠছে। আমি আমার ঝোলা থেকে শেষ সম্বল মহাকাল ভস্য বের করলাম, কিন্তু ঠিক সেই মুহূর্তে বনের দিক থেকে এক অমানুষিক গর্জন ভেসে এলো। আমি ঘুরে তাকালাম, দেখলাম বনের কিনারে দাঁড়িয়ে আছে বীরেন্দ্র নারায়ণ চৌধুরী, সেই জমিদার অমরেন্দ্রর বাবা। কিন্তু তার অবয়ব এখন আর মানুষের মতো নেই। তার শরীরটা ফুলে 3 গুণ হয়ে গেছে, গায়ে রেশমি কুর্তা ফেটে গিয়ে ঝুলে আছে। তার পিঠ থেকে 4টে অতিরিক্ত হাত গজিয়েছে, যা হাড় আর মাংসের এক কুৎসিত সংমিশ্রণ। তান্ত্রিক তার শরীরটাকে ব্যবহার করে সেই পাতালপুরীর অপশক্তিকে উপরে নিয়ে এসেছে। আমি স্তম্ভিত হয়ে বসে রইলাম। ঘরের টিমটিমে আলোয় ঠাকুর মশাইয়ের মুখটা তখন তখন কোনো রুদ্র ভৈরবের মতো দেখাচ্ছে। আমি অস্ফুট স্বরে বললাম, জমিদার কি তাহলে পিশাচের রূপ নিল? সে কি আপনাকে আক্রমণ করলো? জমিদার তখন আর জমিদার নেই গো বিভূতি। সে ছিল সেই তান্ত্রিকের রক্ত বীজের ফসল। সে গগন বিদারী অট্ট হাসি হেসে উঠল। সেই হাসিতে গ্রামের গাছপালা পর্যন্ত নুইয়ে পড়ল। সে হাত বাড়িয়ে গ্রামে সেই অর্ধমৃত মানুষগুলোকে ইশারা করল। আর কি আশ্চর্য বিভূতি, যারা একটু আগে যন্ত্রণায় কাতরাচ্ছিল তারা একযোগে উঠে দাঁড়ালো। তাদের সবার লক্ষ্য এখন আমি। তান্ত্রিকের সেই মায়া বীরেন্দ্র নারায়ণের শরীরের ভেতর দিয়ে নতুন করে প্রাণ পেল। তুই ভেবেছিলি পাতালপুরীতে কুলি বাংলেই সব শেষ? এই দেখ, আমার এই প্রজারা এখন আমার রক্তের অংশ। আমার ছেলে থাকুক বা না থাকুক, এরা কিন্তু কখনোই মরবে না। এরা কেবল বাড়বে। এদের ক্ষুধা এখন মেটাবে তোর ওই তান্ত্রিক রক্ত। ধরোকে। আমি বুঝতে পারলাম তান্ত্রিক সরাসরি আমার সাথে আর লড়াই করছে না। সে জমিদারের শরীরের ভেতর থেকে এই পুরো গ্রামটাকে নিয়ন্ত্রণ করছে। আমি একা, আর আমার সামনে শয়ে শয়ে নরখাদক প্রেত। তারা এখন আর নিজেদের কামড়াচ্ছে না, তারা একজোট হয়ে আমার দিকে ধেয়ে আসছে। আমি কূপের চারিদিকে একটা অগ্নি বলয় তৈরির চেষ্টা করলাম, কিন্তু আমার হাতের চিমটাটা তখনও পাতালপুরীর সেই বিষে নীল হয়ে আছে। মন্ত্রগুলো যেন গলার কাছে এসে আটকে যাচ্ছে। বাতাসের সেই রক্তের গন্ধ এখন শয্যাতীত।
আমরা অনুভব করতে পারছিলাম সেই সময়ের ভয়াবহতা। এক যুবক তান্ত্রিক, ক্লান্ত, পরিশ্রান্ত, আর তার সামনে যখন একটা আস্ত গ্রাম পিশাচ হয়ে এগিয়ে আসে, তখন পালানোর পথ কোথায়? আপনি কি ওখান থেকে পালিয়েছিলেন ঠাকুরমশাই, নাকি লড়াই করেছিলেন? পালানোর জায়গা কোথায় গো বিভূতি? চারদিকে তখন পিশাচের ঘেরাটোপ। তবে আমি একা ছিলাম না। ঠিক সেই মুহূর্তে মন্দিরের ধ্বংসস্তূপ থেকে একটা কিশোরী মেয়ে বেরিয়ে এলো। তার হাতে ছিল একটা প্রাচীন তলোয়ার। সে কোনো সাধারণ মেয়ে ছিল না বিভূতি। সে ছিল এই গ্রামের কুলদেবীর এক অংশ, যাই পৈশাচিক অন্ধকারে জেগে উঠেছে। কুলদেবী? তিনি কি আপনাকে সাহায্য করতে এসেছিলেন? হ্যাঁ কিশোরী। সেই মেয়েটি যখন তলোয়ার নিয়ে বীরেন্দ্র নারায়ণের দিকে ছুটল, তখন তার শরীরের চারদিকে এক অদ্ভুত জ্যোতি। সে চিৎকার করে বলল, তারানাথ, কূপের ওপর নিজের রক্ত ছিটিয়ে দাও, তবেই এই বিষ অমৃত হবে। আমি আর দ্বিধা করলাম না। আমার হাতে চিমটা দিয়ে আমি নিজের বাঁ হাতের তালু চিরে ফেললাম। ভিড়কি দিয়ে রক্ত বেরোতে লাগলো। আমি সেই রক্ত আর মহাকাল ভস্য একসাথে ওই কালো কুয়োর জলে ঢেলে দিলাম। সাথে সাথে কূপের ভেতর থেকে এক প্রকাণ্ড শব্দ হলো। কালো জল হঠাৎ করে দুধের মতো সাদা হয়ে ফুটে উঠল। একটা তীব্র সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল, যা সেই পচা মাংসের গন্ধকে ঢেকে দিল। যে গ্রামবাসীগুলো আমার দিকে আসছিল, তারা ওই সুগন্ধ নাকে যেতেই শান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। কিন্তু বীরেন্দ্র নারায়ণ যন্ত্রণায় কুঁকড়ে যেতে লাগলো। তার শরীরে সেই অতিরিক্ত হাতগুলো একটা একটা করে খসে পড়তে লাগলো। আমার বিষ, আমার সাধনা, এটাকে থামাও। তারানাথ, তুই এর ফল পাবে। সেই কিশোরী মেয়েটি এক কোপে বীরেন্দ্র নারায়ণের মুন্ডচ্ছেদ করল। কিন্তু মুন্ডটা কাটার পর সেখান থেকে কোনো রক্ত বের হলো না। বের হলো অগুন্তি কালো পোকা। সেই পোকাগুলো রোদে আসতেই পুড়ে ছাই হয়ে গেল। বীরেন্দ্র নারায়ণের দেহটা ধুলোয় মিশে গেল, কিন্তু মেয়েটি সেও ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যেতে লাগলো। সে আমার দিকে তাকিয়ে শুধু একবার হাসলো। সেই হাসিতে আমি যেন পৃথিবীর সমস্ত শান্তি খুঁজে পেলাম। কিন্তু আমি জানতাম লড়াই এখনো শেষ হয়নি। কারণ গ্রামের ওই মানুষগুলো, তারা বিষমুক্ত হলেও তাদের শরীর যে পচে গেছে, তাদের মুক্তি হবে কিভাবে? ঠাকুরমশাই কথা বলতে বলতে হাঁপাতে লাগলেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। মটলেনের এই বর্ষণমুখর রাতেও আমরা যেন সেই রোদে পোড়া বীরভূমের গ্রামের দাহ অনুভব করতে পারছি। কিশোরী ভয়ার্ত চোখে ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে আছে। তারপর কি হলো ঠাকুরমশাই? ওই মানুষগুলো কি মারা গেল, নাকি তারা এভাবেই সারা জীবন পচে গলে বেঁচে রইল? সেটাই তো জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি বিভূতি। শরীর বিষমুক্ত হলেও মানুষের মন যখন পিশাচের আস্বাদ পেয়ে যায়, তখন তাকে আর ফিরিয়ে আনা যায় না। আমি দেখলাম সুস্থ হওয়ার পর মানুষগুলো একে অপরের চোখের দিকে তাকাতে পারছে না। তারা লজ্জিত নয়, তারা ক্ষুব্ধ। তারা আমাকেই দোষ দিতে শুরু করলো। আর ঠিক সেই রাতেই আমি আবিষ্কার করলাম এক নতুন বিপদ। তান্ত্রিকের ছায়া তখনও গ্রামের এক গোপন কোণে ওত পেতে আছে। আবার বিপদ? তান্ত্রিক তো মরে গেছে, জমিদারও শেষ।
তবে কে? সব জানতে পারবে তোমরা। আমি সব কিছুই জানাবো তোমাদের। আজ রাত অনেক হলো, কিন্তু নিশিরামচার সেই অন্তিম পরিণতির কাহিনী এখনো বাকি। কিভাবে আস্ত একটা গ্রাম মানচিত্র থেকে মুছে গেল তা শুনতে হলে তোমাদের কলজে আরো শক্ত করতে হবে। ঠাকুরমশাই ধীর স্থিরভাবে আবার তার কলকেতে তামাক সাজাতে লাগলেন। আমরা বুঝতে পারলাম নিশি নামচার রহস্যের গভীরতা আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি। বৃষ্টির শব্দ এখন কমে এসেছে, কিন্তু আমাদের মনের ভেতরে সেই রক্তবীজের আতঙ্ক তখনও রয়ে গেছে। ঠাকুরমশাইয়ের কণ্ঠস্বর যখন হঠাৎ থেমে গেল, মটলেনের ঘরটা যেন এক অপার্থিব নিস্তব্ধতায় ডুবে গেল। বাইরে বৃষ্টির ঝাপটা কমে এসেছে ঠিকই, কিন্তু মেঘের গুড়ুগুড়ু শব্দটা যেন মাটির গভীর থেকে উঠে আসছে। কিশোরী তখনও কাঁপছে। সে বড় বড় চোখ করে ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়েছিল। ঠাকুরমশাই তার কলকেতে শেষ একটা লম্বা টান দিয়ে ধোঁয়াটা ধীরে ধীরে ছাড়লেন। সেই ধোঁয়ার কুয়াশা ভেদ করে তার দুটো চোখ যেন অতীতের সেই অভিশপ্ত গ্রামে ফিরে গেল। তোমাদের মতো আমিও ভেবেছিলাম বীরেন্দ্র নারায়ণ চৌধুরীর পর আর ওই রহস্যময় কিশোরীর তলোয়ারের ঘায়ে সব আসরিক শক্তি শেষ হয়ে গেছে। গ্রামবাসী সুস্থ হয়ে মাটিতে লুটিয়ে আছে, কিন্তু গ্রাম থেকে বেরোনোর ঠিক আগের মুহূর্তে আমি আবার সেই বৃদ্ধের দেখা পেলাম, যে গ্রামের মেঠো পথে নিজের হাত চেবাচ্ছিল। কিন্তু এবার সে রক্তাক্ত নয়, সে একদম শান্ত হয়ে রাস্তার ধারে একটা পাথরের উপর বসে আছে। তার চোখের সেই পৈশাচিক আভা নেই, কিন্তু সেখানে এক চরম হাহাকার। আমি সেই বৃদ্ধের সামনে গিয়ে দাঁড়ালাম। তার হাতে তখনও সেই বিষে নীল হয়ে যাওয়া পিতলের চিমটে। আমি বৃদ্ধকে জিজ্ঞেস করলাম, কাকা, মোরগ তো থেমেছে, জমিদারও শেষ। এখন আপনারা নিশ্চিন্তে ঘরে ফিরুন। বৃদ্ধ তার দিকে তাকিয়ে এক অদ্ভুত ম্লান হাসি হাসল। সেই হাসিতে যেন করুণা ছিল। নিশ্চিন্ত? ওরে পাগল তান্ত্রিক, পিশাচ কি কোনোদিনও নিশ্চিন্ত হতে দেয় রে? তুই তো জমিদারকে মেরেছিস, তার অতিরিক্ত হাতগুলোকেও কেটেছিস, কিন্তু আসল বীজটা আজ জমিদার নিজের হাতে পুঁতে দিয়ে গেছে তার আপন উত্তর শরীর পেটে। উত্তরসূরি মানে বড়বাবুর সেই ছেলে অমরেন্দ্র? সে তো মারা গেছে, তার দেহ তো মন্দিরেই ধুলো হয়ে গেল। না গো বাছা, অমরেন্দ্র তো শিখণ্ডী ছিল। জমিদারের এক ছোট ছেলে আছে বীরেন, তাকে কাপালিক মাসখানেক আগে থেকেই তৈরি করছিল। যজ্ঞের ওই আসল রক্তবীজ কাপালিকটা ওই মাসুম ছেলেটার শরীরে ঢুকিয়ে দিল। জমিদার আর ওই তান্ত্রিক মারা গেলেও ওই ছেলের ভেতরের পিশাচটা এখনো জ্যান্ত। আর তুই যখন গ্রাম ছাড়বি, সেই পিশাচ কিন্তু বড় হবে। কথাগুলো শুনে আমার বুকটা ধক করে উঠল গো বিভূতি। আমি ভাবলাম একটা ছোট্ট ছেলের শরীরে তান্ত্রিক তার বিষ রেখে গেছে। আমি দৌড়ে ফিরলাম জমিদারের সেই নীলকুঠির দিকে। প্রাসাদ তখন জনশূন্য। দাস দাসীরা সব পালিয়েছে বা মারা গেছে। আমি অন্দরে ঢুকে এক ছোট ঘরে দেখলাম 17-18 বছরের একটা সরল ছেলে বসে আছে। তার মুখটা বড় সরল, চোখে কোনো নৃশংসতা নেই। সে এক মনে একটা মাটির পুতুল নিয়ে খেলছে, কিন্তু পুতুলটার দিকে তাকিয়ে আমার রক্ত হিম হয়ে গেল।
পুতুলটার কোনো মাথা নেই, আর সেই বাচ্চাটা তার ছোট ছোট দাঁত দিয়ে পুতুলটার ধরটা ছিঁড়ে বেলার চেষ্টা করছে। আমি আর কিশোরী তখন পাথর হয়ে গেছি। কিশোরী ওর গলার কাছে হাত দিয়ে ঢোক গিলে বলল, ঠাকুরমশাই বলি, ওইটুকু বাচ্চা ও কি সত্যি পিশাচ হয়ে গিয়েছিল? আপনি ওকে দেখে কি করলেন? আমি সামনে যেতেই বীরেন আমার দিকে তাকালো। সেই নিষ্পাপ চোখে হঠাৎ এক মায়াবী নীল আভা ফুটে উঠল। সে হাসলো, কিন্তু সেই হাসিটা ছিল সে শয়তান তান্ত্রিকের মতো কর্কশ। সে অস্ফুট স্বরে বলল, তান্ত্রিক কাকা, আমার না বড় খিদে পেয়েছে, তোমার হাতটা দেবে? একটু কামড়ে দেখি। আমি বুঝতে পারলাম তান্ত্রিকের আত্মা এখন ওই বাচ্চার শরীরকে দখল করে নিয়েছে। ওটাই ছিল তার বিকল্প পরিকল্পনা। যদি সে হেরেও যায়, ওই উত্তরাধিকার নিশি নামচাকে শেষ করে দেবে। আমি মন্ত্রোচ্চারণ শুরু করলাম। আমি চাইলাম বাচ্চার শরীর থেকে সেই অপশক্তিকে টেনে বের করতে, কিন্তু যতবার আমি বগলামুখী মন্ত্র পড়ছিলাম, বাচ্চাটা ততবার যন্ত্রণায় মোচড় দিয়ে উঠছিল, আর তার চামড়া ফেটে সেই বিষাক্ত কালো পোকা বেরোতে শুরু করছিল। তান্ত্রিকের বিষ এতটাই গভীরে যে বিষ বের করতে গেলে ওই বাচ্চার প্রাণও চলে যাবে। হে মহাকাল, এ কি পরীক্ষা! একটা নিষ্পাপ শিশুকে মারলে আমার তো ব্রহ্মহত্যা হবে, আর একে বাঁচিয়ে রাখলে পুরো বীরভূম শ্মশান হয়ে যাবে। আমি কি করব? ঠিক সেই মুহূর্তে প্রাসাদের বাইরে এক ভয়াবহ চিৎকার উঠল। আমি জানলা দিয়ে তাকিয়ে দেখলাম যে গ্রামবাসীগুলো একটু আগে সুস্থ হয়ে বসেছিল তারা আবার ক্ষেপে উঠেছে। কিন্তু এবার আর মড়কের খিদে নয়, এবার তারা এসেছে প্রতিহিংসা নিতে। তারা জেনে গেছে যে জমিদারের রক্ত থেকে এই মড়ক ছড়িয়েছে। তারা লাঠি সোঁটা আর মশাল নিয়ে নীলকুঠি ঘিরে ফেলেছে। তাদের প্রত্যেকের চোখে এখন খুনের নেশা। তারা চাইছে জমিদারের শেষ রক্তবিন্দুকেও মুছে দিতে। আমি অনুভব করতে পারছিলাম সেই সময়ের উত্তেজনা। বাইরে উন্মত্ত জনতার ভেতরে এক পিশাচাক্রান্ত শিশু এবং একজন একা তান্ত্রিক। আপনি কি বাচ্চাটাকে ভিড়ের হাতে ছেড়ে দিলেন ঠাকুরমশাই, নাকি ওকে নিয়ে পালালেন? আমি ওকে কোলে তুলে নিলাম বিভূতি। তান্ত্রিক হিসেবে আমি জানি পাপের দণ্ড দিতে হয় ঠিকই, কিন্তু শিশুকে রক্ষা করাও ধর্মের অঙ্গ। আমি প্রাসাদের পেছনের গোপন সুড়ঙ্গ দিয়ে ওকে নিয়ে বেরিয়ে গেলাম। বাইরে তখন প্রাসাদে আগুন লাগিয়ে দিয়েছে গ্রামবাসী। লিলিহান শিখা আকাশ ছুঁতে চাইছে। আমি যখন জঙ্গলের পথে বাচ্চাটাকে নিয়ে দৌড়াচ্ছি, তখন অনুভব করলাম আমার কাঁধে এক অসহ্য যন্ত্রণা। বাচ্চাটা আমার কাঁধের মাংস কামড়ে ধরেছে। তার দাঁতগুলো যেন করাতের মতো আমার হাড় অবধি পৌঁছে গেছে। আমি যন্ত্রণায় আর্তনাদ করে উঠলাম। কিন্তু বাচ্চাটাকে ছাড়লাম না। আমি জঙ্গলে সেই গোপন গুহার দিকে যাচ্ছিলাম, কিন্তু পথে আবার সেই রহস্যময়ী কিশোরীর দেখা পেলাম। মেয়েটি এবার আর তলোয়ার হাতে নয়, তার হাতে ছিল এক বাটি জল। সে শান্ত স্বরে বলল, তারানাথ, এই বীজ তুমি সমূলে বিনাশ করতে পারবে না। একে কেবল ঘুম পাড়িয়ে রাখা যায়। এই বাচ্চার কপালে এই শান্তি জল ছিটিয়ে দাও। আমি তাই করলাম। জল ছিটানোর সাথে সাথে বীরেন শান্ত হয়ে আমার কাঁধ ছেড়ে দিল। সে গভীর ঘুমে আচ্ছন্ন হলো। সেই মেয়েটি বলল,
নিশি নামচা গ্রাম আজ থেকে মানচিত্র থেকে মুছে যাবে। গ্রামের মানুষ একে অপরকে শেষ করে ফেলবে এই আগুনেই। কিন্তু কিন্তু এই বাচ্চাটিকে তোমাকে সুদূর এক জায়গায় রেখে আসতে হবে, যেখানে কোনো মানুষের ছায়া পড়ে না। আমি সেই রাতেই বীরেনকে নিয়ে বেরিয়ে গেলাম, পেছনে ফেলে এলাম। এক জ্বলন্ত গ্রাম আর শত শত মানুষের হাহাকার। কিশোরী কেঁদে ফেলল। সে ফিসফিস করে জিজ্ঞেস করলো, তারপর কোথায় রাখলেন ওকে ঠাকুরমশাই? ওই বাচ্চাটা কি এখনো বেঁচে আছে? সে কি বড় হয়ে আবার পিশাচ হয়েছে নাকি? তাকে আমি রেখে এসেছিলাম তারাপীঠের সেই শ্মশানের এক গুহাতে, যেখানে পাগল তান্ত্রিকেরা বাস করে। কিন্তু ফেরার পথে আমি যা দেখলাম বিভূতি, তা ছিল সবচেয়ে বড় ধাক্কা। আমি নিজের শরীরে তাকালাম, বাচ্চাটা যেখানে কামড়েছিল সেই ক্ষতস্থানটা পচতে শুরু করেনি, বরং সেখান থেকে ছোট ছোট নীলচে শিরা বেরোতে শুরু করেছে। আমি বুঝতে পারলাম পিশাচের সেই বিষ এখন আমার রক্তে মিশে গেছে। আমি তান্ত্রিক হয়েও তান্ত্রিকের বিষের শিকার হলাম। তার মানে আপনার ভেতরেও সেই রক্তবীজ ঢুকে গিয়েছিল। আপনি কি আজ ওই কারণেই এমন রহস্যময়? আমার ভেতরে লড়াইটা তো দীর্ঘ 50 বছরের বিভূতি। আমি তাকে দমন করে রেখেছি আমার জপ আর তপস্যা দিয়ে। কিন্তু নিশি নামচা, সেই গ্রামটা পরদিন সকালে আর কেউ খুঁজে পায়নি। ব্রিটিশ সরকার তদন্তে এসেছিল, কিন্তু তারা দেখল সেখানে কেবল এক ধুধু পুরা মাঠ আর ধ্বংসস্তূপ। কোনো মানুষ নেই, কোনো মন্দির নেই। লোকে বলতো গগন বিদারী ভূমিকম্পে গ্রামটা মাটির নিচে ঢুকে গেছে, কিন্তু আমি জানি গ্রামটা এখনো আছে, মায়ার চাদরে ঢাকা এক ছায়া গ্রাম হিসেবে। ঠাকুরমশাই কথা থামিয়ে নিজের কাঁধের কাপড়টা একটুখানি সরালেন। পুরনো দাঁতের কামড়ের দাগ, যা থেকে এখনো নীলচে শিরাগুলো মাকড়সার জালের মতো ছড়িয়ে আছে। কিশোরী দেখেই ভয়ে পিছিয়ে গেল। আমি বুঝলাম নিশি নামচার মরক আজও শেষ হয়নি, তা বেঁচে আছে এই তান্ত্রিকের শরীরের ভেতরে। ঠাকুরমশাই, তার মানে তো নিশি নামচার অভিশাপ আপনি বহন করছেন এখন? দূর পাগল, পাপের বোঝা আমি নিজের শরীরে ধারণ করে তাকে দমন করেছি, বহন বা বৃদ্ধি নয়। যদি তাই হতো তাহলে তো সর্বনাশের শেষ থাকতো না গো বাছা। আমি আর কিশোরী একটা লম্বা শ্বাস ফেলে যেন এই কথা শুনে হাঁপ ছেড়ে বাঁচলাম। কিশোরী জানতে চাইল, আচ্ছা, তাহলে বীরেনের কি হলো? এবার সেটাই তোমাদের বলবো বিভূতি, বলবো সেই অন্তিম পরিণতির কথা। কিভাবে আমি নিজের রক্তের সাথে যুদ্ধ করে আজও টিকে আছি, আর বীরেন কেন আজও এক রহস্য। রাত অনেক হলো, কিন্তু আমাদের এই বৈশাচিক ভ্রমণের শেষ যাত্রাটা তোমাদের আত্মার হাড় পর্যন্ত কাঁপিয়ে দেবে। ঠাকুরমশাই আবার তার কলকেতে তামাক সাজাতে লাগলেন। জানলার বাইরে বৃষ্টির শব্দ এখন একদম থেমে গেছে, কিন্তু ঘরের ভেতরে সেই নিস্তব্ধতা যেন অনেক বেশি আতঙ্কিত করে তুলল আমাদের। আমরা বুঝতে পারলাম পিশাচ আবেশের এই কাহিনী এখন আমাদের জীবনের সাথেও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাচ্ছে। তবে ঠাকুরমশাই যখন তার কাঁধের সেই নীলচে কামড়ের দাগটা দেখালেন, তখন থেকে যেন ঘরের ভেতরকার বাতাস কেমন অদ্ভুত রকমের হিমশীতল হয়ে আছে। সেই দাঁতের দাগগুলো কেবল কোনো ক্ষত নয়, ওটা ছিল এক জীবন্ত অভিশাপের দস্তখত। মটলেনের ঘরের দেওয়ালে তেলের প্রদীপের শিখাটা বারবার কাঁপছে, যেন কোনো অদৃশ্য নিঃশ্বাস তাকে নেভানোর চেষ্টা করছে। কিশোরী তখন ভয়ে আড়ষ্ট হয়ে চাদরের নিচে গুটিয়ে গেছে, তার চোখ দুটো আতঙ্কে চড়ক গাছ। ঠাকুরমশাই আবার কলকেতে একটা দীর্ঘ টান দিলেন।
নিশি নামচা তখন আমার পেছনে এক জ্বলন্ত শ্মশান গো বিভূতি। আগুনে লেলিহান শিখা আকাশ কালো করে তুলছিল, আর সেই ধোঁয়ার গন্ধে ছিল মানুষের পোড়া মাংসের গন্ধ। আমি যখন সেই 18 বছরের পিশাচ আক্রান্ত বীরেনকে কোলে নিয়ে জঙ্গলের অন্ধকার চিরে ছুটছি, তখন আবার কাঁধের ক্ষতটা জ্বলছিল না, বরং সেখান থেকে একটা অদ্ভুত ঠান্ডা স্রোত আমার হৃৎপিণ্ডের দিকে এগোচ্ছিল। আমি বুঝতে পারছিলাম তান্ত্রিকের সেই রক্তবীজ কেবল মাংসাশী কীটাণু নয়, ওটা একটা অপার্থিব চেতনা। বীরেন তখন আমার কোলে মরা মানুষের মতো নিঃসার হয়ে পড়ে আছে, কিন্তু তার শরীরের প্রতিটি রোমকূপ থেকে সে কালো বিষাক্ত লালা ঝরছিল। আমি উন্মত্তের মতো ছুটতে ছুটতে বীরভূমের সেই ঘন জঙ্গল পার হয়ে তারাপীঠের শ্মশানের সীমানায় এসে পৌঁছালাম। রাত তখন শেষ প্রহর, শ্মশানের চিতাগুলো তখন নিভে এসেছে। চারদিকে হাড়ের স্তূপ আর শেয়ালের ডাক। আমি জানতাম এই পুত্রকে কোনো সাধারণ লোকালয়ে রাখা যাবে না, তাকে নিয়ে যেতে হবে সেই গুহায় যেখানে পঞ্চমুণ্ডীর আসনের তলায় এক তান্ত্রিক বাস করেন, পাগল তান্ত্রিক, যিনি খ্যাপা বাবা নামে পরিচিত। বাবা, বাবা রক্ষা করুন, আমি এক মরণ বিষ নিয়ে আপনার দ্বারে এসেছি। এই শিশুটিকে বাঁচান, নচেত পুরো পৃথিবী শ্মশান হয়ে যাবে। এরপর গুহার ভেতর থেকে বেরিয়ে এলেন এক জটাধারী বৃদ্ধ। তার গায়ে কোনো বস্ত্র নেই, সারা শরীর শ্মশানের চিতাভস্যে সাদা। তিনি বীরেনের দিকে এক পলক তাকিয়েই পিছিয়ে গেলেন। তার সেই চোখ দুটো ধক ধক করে জ্বলছিল। তিনি বজ্র গম্ভীর স্বরে বলে উঠলেন, ওরে মূর্খ, তুই কাকে নিয়ে এসেছিস? এ তো শিশু নয়, এ হলো সেই প্রাচীন মহাকাল বিদেশি অসুরের ছায়া। একে রক্ষা করা মানে অধর্মকে প্রশ্রয় দেওয়া। একে এখন ওই জ্বলন্ত চিতায় অর্পণ কর। আমি শিউরে উঠে বললাম, ঠাকুরমশাই, খ্যাপা বাবা কি সত্যিই ওকে পুড়িয়ে মারতে চাইলেন? একটা ছোট বাচ্চাকে? তান্ত্রিকের চোখে মায়া নেই বিভূতি, আছে কেবল সত্য। খ্যাপা বাবা যা দেখেছিলেন তা আমি তখন দেখতে পাইনি। আমি বীরেনকে জাপটে ধরে বললাম, না বাবা না, এ জমিদারের নিষ্পাপ সন্তান। তান্ত্রিক একে দাবার ঘুঁটি বানিয়েছে মাত্র। আমি তান্ত্রিক হয়ে যদি একে রক্ষা না করি, তবে আমার এই সিদ্ধি লাভের কি মূল্য? খ্যাপা বাবা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বললেন, তবে শোন, একে আমি ওই গুহার অন্ধকারেই বন্দি রাখবো, কিন্তু এর বিনিময়ে তোকে এক চরম মূল্য দিতে হবে। তোর শরীরের যে অংশে কামড় দিয়েছে সেই অংশ থেকে বিষ আমি তোর সারা শরীরে ছড়িয়ে দেব। তুই যন্ত্রণায় পুড়বি, কিন্তু মরবি না। তুই হবি এই পিশাচের জ্যান্ত কাঁচা। আমি কোনো কথা না বলে নিজের হাতটা বাড়িয়ে দিলাম। খ্যাপা বাবা বীরেনের কপালে একটা মন্ত্রপুত ত্রিশূল ছোঁয়ালেন। সাথে সাথে তার মুখ থেকে এক বিশাল আকার কালো সাপ যেন বেরিয়ে এসে মিলিয়ে গেল শ্মশানের অন্ধকারে। বীরেন তখন সম্পূর্ণ সংজ্ঞাহীন, কিন্তু আমার শরীরের সেই নীলচে শিরাগুলো তখন সাপের মতো কিলবিল করে
আমার সারা গায়ে ছড়িয়ে পড়তে লাগলো। আজ থেকে তুই আর সাধারণ তারানাথ রইলি না, তুই হলি বিষ তারক। বীরেন এই গুহায় ঘুমিয়ে থাকবে 10 বছর, 20 বছর, হয়তো বা 100 বছর। আর তুই শহরে গিয়ে সাধারণ মানুষের ধীরে মিশে থাকবি। কিন্তু মনে রাখিস, যেদিন তোর এই নীল শিরাগুলো তোর চোখের মনি স্পর্শ করবে, সেদিন এই পিশাচ আবার জ্যান্ত হবে। সেই থেকে আমি এই কলকাতার বুকে পড়ে আছি বিভূতি। তামাকের ধোঁয়ায় সেই বিষকে ঝিমিয়ে রাখি। তোমরা ভাবো আমি নেশা করি, কিন্তু এই তামাক না থাকলে ওই রক্ত বীজ আমার ভেতর থেকে বেরিয়ে তোমাদের ছিঁড়ে খাবে। নিশি নামটা সেই আগুন আজও আমার রক্তে জ্বলছে। আচ্ছা ঠাকুরমশাই, বলি ওই রহস্যময় মেয়েটার কি হলো, যে আপনাকে ওই তলোয়ার আর শান্তি জল দিয়েছিল? সে কি তাহলে আর আসেনি? সে এসেছিল গো কিশোরী। যেদিন আমি তারাপীঠ ছাড়ছি সেদিন সে আমার পথ আগলে দাঁড়িয়েছিল। তার পরনে তখন গ্রাম্য বধূর সাজ নয়, সে ছিল রক্তাম্বর ধারিণী। তখনই জানতে পারি সে কোনো কুলদেবীর অংশ নয়, সে ছিল নিশি নামচার সেই মাটির আত্মা, গ্রাম দেবী। সে বলল, তারানাথ, তুই অর্ধেক অভিশাপ নিজের মধ্যে নিয়েছিস, কিন্তু নিশি নামচা তোকে এখনো ভোলেনি। প্রতি অমাবস্যার রাতে তোর ঘরের জানলায় একবার করে সেই গ্রামের বাতাস এসে হানা দেবে। তুই যেন ভুলে না যাস, ওই গ্রামটা এখনো মরেনি, সে কেবল তোর অপেক্ষায় ওত পেতে আছে। সেই থেকে আজ অবধি ঠিক তাই হয়ে আসছে। তোমরা কি জানো, এই যে বাইরে আজ বৃষ্টি হচ্ছে, এটা কোনো সাধারণ বর্ষা নয়। বাতাসের এই তামাটে গন্ধটা খেয়াল করেছো? এটা হলো নিশি নামচার সেই কাঁচা রক্তের ঘ্রাণ। তারা আজ আমার কাছে এসেছে, তারা বীরেনকে চাইছে। ঠাকুরমশাই যখন এই কথাগুলো বললেন, হঠাৎ ঘরের কোণের আলমারিটা নিজে থেকেই সশব্দে খুলে গেল। কিশোরী একটা আর্তনাদ করে আমার কোলের ওপর মুখ লোকালো। আমি দেখলাম আলমারির ভেতর থেকে কালো থকথকে একটা ধোঁয়া বেরিয়ে আসছে। ঘরটা তখন একদম অন্ধকার, শুধু ঠাকুরমশাইয়ের সেই নীল শিরাগুলো এখন ফসফরাসের মতো জ্বলছে। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, এ কি হচ্ছে? ওই ধোঁয়াটা কি? আমাদের কি কোনো বিপদ হবে? ভয় পেও না বিভূতি, ওরা আমার অতিথি। তান্ত্রিকের গল্প শুনতে এসেছো যখন, তখন তোমাদেরও তো একটু নিশি নামচার স্বাদ পেতে হবে। ওর ধোঁয়াটা হলো সেই গ্রামবাসীর আত্মা, যারা আজ অব্দি মুক্তি পায়নি। তারা তোমাদের শরীরের উত্তাপ নিতে চাইছে, তোমাদের মাংসের গন্ধ তাদের জিভে জল আনছে। আমি অনুভব করলাম আমার গলার কাছে কারো ঠান্ডা নিঃশ্বাস লাগছে। একটা খসখসে হাত যেন আমার কাঁধ স্পর্শ করলো। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর ফুটল না। ঘরটা তখন ঘুরছে। ঠাকুরমশাইয়ের ছায়াটা দেওয়ালে এখন বিশাল আকার হয়ে উঠেছে, আর তার মাথায় যেন সেই পিশাচ জননীর মতো শিং গজিয়েছে। শোনো বিভূতি, বীরেন কিন্তু আর তারাপীঠের গুহায় নেই। গত বছর খ্যাপা বাবা মারা গেছেন, আর গুহার পাথর ভেঙে বীরেন বেরিয়ে এসেছে। সে এখন এই কলকাতার অলিতে গলিতে ঘুরছে। সে খুঁজছে তার সেই তান্ত্রিক কাকাকে, সে খুঁজছে আমাকে।
যাতে আমার ভেতরের এই অর্ধেক রক্ত বীজ সে ফেরত নিতে পারে। সেদিন নিশি নামচা আবার জ্যান্ত হবে এই মঠ লেনের বুকে। ঠাকুরমশাই হঠাৎ জানালার দিকে আঙুল দিয়ে দেখালেন। বৃষ্টির ঝাপটার মাঝে জানালার কাচের ওপর একটা হাতের ছাপ ফুটে উঠল। সেই হাতের আঙুলগুলো পচা, আর সেখান থেকে কালো রস গড়িয়ে পড়ছে। কিশোরী তখন মূর্ছা গেছে। ওই দেখো, ও এসে গেছে, বীরেন এসেছে, আমাকে নিয়ে যেতে এসেছে। বিভূতি, কিশোরী, এবার তোমরা কি করবে এখন? তোমাদেরকেও তো নিশি নামচার রাস্তা দেখাবে। আমি ভয়ে জানালার দিকে তাকালাম। দেখলাম অন্ধকারের ভেতর একটা 18 বছরের ছেলের মুখ। তার চোখ দুটো নেই, কেবল দুটো নীল গহ্বর জ্বলছে। সে কাচের উপর নখ দিয়ে আঁচড় কাটছে। সেই আওয়াজটা ঠিক ওই মড়ক লাগা গ্রামবাসীর হাড় চিপানোর মতো বিভৎস। ঠাকুরমশাই তখন অট্ট হাসি হাসছেন। তার সেই হাসি আর তান্ত্রিকের হাসির মধ্যে কোনো তফাৎ নেই। আয় আয় বীরেন আয়, আজ নিশি নামচার যজ্ঞ পূর্ণ হবে। তোর কাকার রক্ত আজও সেই পুরনো স্বাদ ধরে রেখেছে। দেখি তোর কত ক্ষমতা হয়েছে। মুহূর্তের মধ্যে জানলাটা চুরমার হয়ে ভেঙে পড়ল। একরাশ বৃষ্টি আর সেই কালো ধোঁয়া আমাদের ঘিরে ফেলল। আমি শুধু দেখলাম ঠাকুরমশাই সেই অন্ধকারের দিকে 2 হাত বাড়িয়ে এগিয়ে যাচ্ছেন। তার শরীরের সেই নীল শিরাগুলো এখন সাপের মতো শরীর ছেড়িয়ে বেরিয়ে আসছে। আমি জ্ঞান হারানোর আগে শেষ যে শব্দটা শুনেছিলাম সেটা হলো, ক্ষুধা, বড় ক্ষুধা। অন্ধকার যখন আমাকে গ্রাস করলো, আমি শুধু অনুভব করলাম কেউ আমার পায়ের হাড়টা মট করে কামড়ে ধরল। নিশি নামচা এখন আর কোনো বীরভূমের গ্রাম নয়। তাই মটলেনের অন্ধকারের ঘরের প্রতিটি ইটের ভেতর ঢুকে গেছে। যখন চোখ মেললাম, দেখলাম ঘরটা একদম শান্ত। ভোর হয়ে এসেছে। ঠাকুরমশাই তার বিছানায় শান্ত হয়ে শুয়ে আছেন, কিন্তু তার সারা শরীর এখন ফ্যাকাশে সাদা। কিশোরী পাশে বসে কাঁদছে। আমি আমার পায়ের দিকে তাকালাম। সেখানে রক্ত নেই, কিন্তু একটা নীলচে কামড়ের দাগ স্পষ্ট ফুটে উঠেছে। গল্প শেষ হলো বিভূতি, কিন্তু পিশাচে যাত্রা তো অনন্ত। তোমরা যা শুনলে তা এখন তোমাদের রক্তেও মিশে গেছে। নিশি নামচা এখন তোমাদের সাথে সাথেই ঘুরবে। আমি আর কোনো কথা না বলে কিশোরীকে নিয়ে সেই ঘর থেকে পালিয়ে এলাম। কিন্তু আজও যখন কলকাতার রাস্তায় কোনো ছোট বাচ্চাকে দেখি, আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। আমি জানি বীরেন এখনও ঘুরছে, আর নিশি নামচা সেই গ্রামটা মানচিত্র থেকে মুছে গেলেও মানুষের মগজের কোণে আজও সেই কাঁচা মাংসের খিদে নিয়ে বেঁচে আছে।